থ্যাঙ্কফুলি সেদিন যদি ইন্দ্র বাড়িতে না থাকতো আমি সার্ভাইভই করতাম না। যখন আমি হাসছি আমার এই সাইডটা একদম যেন হচ্ছে এখানটা কেউ পুল করছে, একদম একদম বেঁকে গেছে। বেরিয়ে হয়তো ও প্রথমে গেছিল, আচ্ছা, কিন্তু তার জন্য আমি মানে লিটারালি খুব গ্রেটফুল ওর কাছে। থ্যাঙ্কফুলি ও বেরিয়ে গেছিল, নলে আজকের এই লাইফটা হয়তো আমার হতো। প্রচন্ড কষ্ট পেয়েছি, সেই সময়টা ওভারকাম করতে পারতাম না তখন যদি সত্যি ইন্দ্র এবং আমার আরো কিছু বন্ধুরা যারা ভীষণ ভাবে আমার খুব স্ট্রং ব্যাকবোন হয়ে দাঁড়িয়েছিল। আমি কিন্তু সেই সময় আমি নিজে ওকে লাইক করছি, আবার আমি ওকে কমিট করতেও আমি চাইছি চাইছিস না। না, মানে একটা ভয় ফিলিং পাচ্ছিস। করছি, উড়ে বেড়াচ্ছি। হ্যাঁ, কমিটমেন্টটা মানে তখনও খুব কষ্ট পেয়েছে আমার থেকে, মানে সেটা আমি অন ক্যামেরা ওকে সরি বলতে চাই। এটা একটা অদ্ভুত সিচুয়েশন অফ মাইন্ড, কিন্তু একটা ব্রেকআপ কিন্তু অনেক কিছু জন্ম দেয়। ভীষণ না, ভীষণ ভীষণ এটা মজা নয়, মানে এটা না, যতটা না, আমি না, একটু না, না। মজা করছিলাম, ইট ওয়াজ নট দ্যাট হেসে মজা। বললে ওকে পটানোটা হলো কি করে? হঠাৎ করে হয়ে গেল। আমাকে গয়নাঘাটে কিনে দিক, আমাকে ঘুরতে নিয়ে যাক, একটা ওই আমার ছবি এঁকে দিল যেটা আরো 10টা মেয়েকে দিয়েছে, 4টে গান শুনে আমার দরকার নেই বাবা অত ওই বেশি একদম ঢপের চপ দিও না, যথেষ্ট আর কি। যেমনি না, কিন্তু- যেমনি গেছি অমনি দৌড়ে দৌড়ে এসছে। কিন্তু- আমাদের প্রেমটা যেন কোন গান দিয়ে শুরু? এই যাদেরকে নিয়ে আপনাদের সংসার চলে, ব্যবসা, আমার তাদেরকে মনে একটু হচ্ছে ভালোবাসুন। একটু ভালো রাখাটা এটা তারা ডিজার্ভ করে। বেশিরভাগ লোক বলবে আপনার যখন এত পিরিত তাহলে বাড়িতে নিয়ে গিয়ে রাখুন, বাড়িতে আমরা রেখেইছি। তবে শ্রীলেখাদিকে সবসময় হ্যাটস অফ টু শ্রীলেখাদি। শ্রীলেখাদির মেরুদণ্ড সত্যি খুব শক্ত এবং নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমার সঙ্গে যে বসে আছে সে হচ্ছে শান্তনী মল্লিক, আপনারা সবাই চেনেন। কিন্তু কথা হলো যে আমি বলেছিলাম ওকে যে ওকে আর ওর বরকে আসতে, কিন্তু ও মুশকিল হলো ও আগে চলে এসছে, ওর বর একটু পরে আসবে। সুতরাং শান্তনী, আজকে আমরা তাহলে আগে গোপন কথাগুলো বলে নিই। একদম আমি এই জন্যই চেয়েছিলাম ও যাতে একটু লেট করে আসে। ওকে টাইমটা আমি ভুলভাল বলেছি, যে তোমার সাথে আমার যা যা সিক্রেট কথা একদম সবগুলো বলে সেগুলো ফেলতে বলে পারবো। দিই, তারপরে ও এলে ও যখন পরে শুনবে ও তো সবকিছুই তোমার সিক্রেট জেনে না, না, বসে আছে। জোকস অ্যাপার্ট, মানে ও আমার বেস্ট বাডি ছিল, ও সবকিছু জানে। ওকে না বললে পরে না আমারই ঠিক পেট মানে ফাটে। পেটের ভাত হজম যাকে বলে না, হজম হচ্ছে না সেরকম অবস্থা হয়। তাহলে ও আসার আগে দু একটা কথা না, আচ্ছা এবার জিজ্ঞেস করছি যে তুই কেমন আছিস, কারণ তোর একটা মানে একটা স্ট্রোকের মতো হয়েছিল, সেটা অ্যাকিউট ব্রেন স্ট্রোক হয়েছিল। অ্যাকিউট ব্রেন স্ট্রোক। হ্যাঁ, ব্রেন স্ট্রোক হয়েছিল এবং তারপর থেকে তুই কিভাবে সেটা থেকে, কত মাস আগে, 8 মাস আগে? হ্যাঁ, আমার 3rd of September ব্রেন স্ট্রোক হয়েছে। হ্যাঁ, তাহলে তো বেশি দিন হয়নি। 25-এ। এটা এত হেসে হেসে বলছিস, কিন্তু জিনিসটা মানে আমি এখনো সবাইকে বলি যে আমার শ্বশুর মশাই বাবাইকে বলেছি, বাবাই এমআরআই রিপোর্টটা ওটা ভুল দেয়নি তো? আমার ব্রেন স্ট্রোক কি করে হতে পারে? আমি তো সেদিনও 6 কিলোমিটার দৌড়েছি। বলছে এমআরআই কখনো ভুল আসতে পারে না। এবং ডক্টরও আমাকে দেখেছিল যে এতখানি ব্লাড এখানে এই সাইডে স্ট্রোকটা হয়েছিল, ক্লট করা আছে। সেই মোমেন্টেও আমি মানে যখন বলছে যে ম্যাডাম আপনাকে ছাড়া যাবে না, আপনার ব্রেন স্ট্রোক হয়েছে, আমার একটা ঠিক রেজিস্টার্ড হচ্ছে না মাথায় যে আমার আর ব্রেন স্ট্রোক। আমি কমপ্লিটলি ফাইন। পরের দিন আমার শুটিং এর কল টাইম চলে এসছে। এই জন্য আমার হাসি পায়, তার কারণ আমরা সবাই বলি যে খুব মেনটেন করো লাইফটাকে, খুব একটা মানে হেলদি লাইফস্টাইল তোমার হওয়া উচিত। হেলদি লাইফস্টাইল থাকা সত্ত্বেও কিছু জিনিসকে আমরা হয়তো নেগলেক্ট করি। প্রত্যেকটা মানুষেরই স্ট্রেস আছে লাইফে, সেই মোমেন্টে আমার স্ট্রেসও ছিল না, মানে আমি খুবই অবাক যে আমার কেন এই জিনিসটা হলো। আমরা ঘরের যারা থাকি মেয়েরা, বিশেষ করে মহিলারা, যারা মা, যারা মহিলা যারা বাড়িতে রয়েছেন, তাদের না নিজেদের হেলথ ওয়াইজ নিজেকে খুব নেগলেক্ট করেন। আমার মতে প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে মহিলাদের 6 মাস অন্তর অন্তর মেডিকেল চেক আপটা খুব দরকার। বলছিস? একদম তাই। কিন্তু এই ব্রেন স্ট্রোকটা কি করে মানে হলো, ডাক্তার কি বলছে? এখন পর্যন্ত আমি ফার্স্টে তো রুবিতে ভর্তি হয়েছিলাম, তারপরে আইএনকেতে। তোর কি উপসর্গ দেখা দিয়েছিল? থ্যাঙ্কফুলি সেদিন যদি ইন্দ্র বাড়িতে না থাকতো আমি সার্ভাইভই করতাম না। আমি বাড়িতে ওয়ার্কআউট করছিলাম, তার আগে ইন্দ্রর সাথে মজা করেছি। ইন্দ্রর সাথে মজা করলাম, আমি ওয়ার্কআউট করছি। ওয়ার্কআউট শেষের দিকে আমি একটু ওয়েট ট্রেনিং করছিলাম, মানে বাড়িতেই ওয়েট ট্রেনিং করছিলাম। হঠাৎ করে আমি দেখছি যে আমার না খুব আর কি ভীষণ দুর্বল লাগছে, একটা উইকনেস হচ্ছে। তো আমি ইন্দ্রকে ডেকেছি, যে ইন্দ্রকে গিয়ে বলেছি, ইন্দ্র আমি না সেই যখন এরকম উইকনেসটা হচ্ছে, আমি সেই অবস্থা 10 মিনিটস বাকি ছিল, আমি সেটা কমপ্লিট করেছি ওয়ার্কআউট। আচ্ছা, কমপ্লিট করে গেছি, কেননা আমি দেখতে পাচ্ছি আমার না ভীষণ একটা হয়েছে সবসময় এই ক্যালোরি, এত ক্যালোরি আমাকে আর কি বার্ন করতে হবে। তো ইন্দ্রকে গিয়ে বললাম আমার না খুব কেমন যেন শরীরটা খারাপ লাগছে, আমাকে একটু শুইয়ে দাও তো। আমাকে শুইয়ে দিয়েছে। শুইয়ে দিয়ে আমি
ওর মুখটা দেখতে হচ্ছে খুব টেন্স লাগছে ওকে। আমি বললাম ভালোই তো হলো বলো, এবার যদি আমি টপকে যাই আরেকটা বিয়ে হবে। বলে ওকে দেখে তাকিয়ে না আমি হেসেছি। যখন আমি হাসছি আমার এই সাইডটা একদম যেন হচ্ছে এখানটা কেউ পুল করছে, একদম একদম বেঁকে গেছে। আচ্ছা, বলছি ইন্দ্র আমার কি মুখটা বেঁকে যাচ্ছে? ইন্দ্র বলছে হ্যাঁ বেঁকে যাচ্ছে, তুমি একটা কাজ করে অ্যান্টি ক্লকওয়াইজ মুখটাকে বেঁকিয়ে দাও, হ্যাঁ। তাহলে পরে ঠিক হয়ে যাবে। আমি আবার ওই সময় দেখো আমাদের মজা করছি, এরম এরম করছি যাতে আমার মুখটা ঠিক হয়ে যায়, কিন্তু এখানটা মাসেলটা পুল করেই যাচ্ছে। আর আমি দেখলাম এই দিকটা না একদম নাম হয়ে গেছে, মানে আমি এই দিকে আর ফিরতে পারছি না। আমি বললাম আমাকে একটা সাইডে ফিরিয়ে দাও, আমি টার্ন করতে পারছি না। তারপরে শুরু হলো হিকাপস। অ্যারাউন্ড 11:45 ইন দ্য মর্নিং আমার হিকাপ স্টার্ট হয়েছে। আমি 7:45 হসপিটালে গেছি, তখন পর্যন্ত আমার হিকাপস কন্টিনিউ ছিল। এবং ওখানে গিয়ে যা যা আমি বললাম যে আমার হিকাপস বন্ধ হচ্ছিল না, আমার কিছুক্ষণের জন্য মুখটা ফেসিয়াল একটা এরকম হয়েছিল, তখন ওরা বললো যে আপনি না একটা সিটি স্ক্যান করুন, এমআরআইটা করতেই হবে। সিটি স্ক্যানে পর্যন্ত কিচ্ছু ধরা পড়েনি। সিটি স্ক্যানে কিছু ধরা পড়ে না তো? আমি বললো যে আপনি ম্যাডাম এমআরআইটা করুন, যেহেতু ফর 7-8 মিনিটস আপনারটা বেঁকে গেছিল, একবার এমআরআইটা করে নিন। তো এমআরআই করার পরে বললাম, আমি বললাম ততক্ষণে বলছি আমাকে বাড়ি চলো ইন্দ্র, বাড়িতে গিয়ে মাম্মাম আমার বুঝতে শাশুড়ি পারি, ততক্ষণ তো ঠিক হয়ে গেছে। হ্যাঁ তখন তো হিকাপস বন্ধ, যখন আমি হ্যাঁ, হসপিটালে পা রেখে তখন তো হিকাপস সুস্থ। বন্ধ, সুস্থ, আমি তো কিছুই হতে পারে না, একদমই ঠিক আছি। মাম্মাম চিকেন রান্না করেছে, আমি গিয়ে খাবো, ওখানে নেটফ্লিক্সে সিরিজ দেখবো, তাড়াতাড়ি করে আচ্ছা ঠিক কোনো রকমে আমি এমআরআইটা কমপ্লিট করে আমি বাড়ি যাবো। পরের দিন আমার নতুন সিরিয়াল শুরু হওয়ার কথা, জোয়ার ভাটা। সুশান্ত দাকে এত মাথা খেয়েছিলাম, এত ভালো কাস্টিংও উনি করেছিলেন। বললো যে ম্যাডাম আপনাকে ছাড়া যাবে না, এই যে এমআরআই রিপোর্ট এতখানি। ওটা কি করতে হলো তারপরে? ওটা সঙ্গে সঙ্গে ওরা ইনজেকশন ইন্টারভেনাস শুরু করলো যাতে প্লটটা আর হ্যাঁ আর কোনো একটা হেমারেজ জায়গায় না ছিল হয়। বলে সেটা হ্যাঁ, আর সুবিধা কোনো হলো। যাতে হেমারেজ না হয়, মানে ওটা মানে খুবই হাই ডোজের হাই পাওয়ারের ইন্টারভেনাস ইনজেকশন, যেটা একমাত্র হসপিটালে থেকেই তুমি নিতে পারবে। এবং আমাকে তো আইসিইউতে নিয়ে গেল। আইসিইউতে গিয়ে যত রকম যা মেশিন ফেশিন সবকিছু, মানে আইসিইউতে বেশিরভাগ খুব বয়স্ক মানুষজন ছিলেন, সেখানে একমাত্র আমি দেখলাম রয়েছি। চতুর্দিকে অপারেশন করতে হয়নি না তো? অপারেশন থ্যাঙ্কফুলি হ্যাঁ, করতে হয়নি। হ্যাঁ। তারপরে আমাকে আবার আইএনকেতে ভর্তি হতে হয়েছিল, কারণ আমাকে মানে স্ট্রোক স্পেশালিস্ট যিনি নিউরোলজিস্ট দেখাতে হয়েছে। ওই নিউরোলজি ইয়েতে, হ্যাঁ ওই যেটা শিয়ালদা, নিউরোসায়েন্সে, হ্যাঁ নিউরোসায়েন্সে। মানে হ্যাঁ, ওখানে হাজার রকম, এবং ওই এগুলো ভীষণ পেনফুল, মানে সাংঘাতিক পেনফুল। কোনগুলো? তোমার টেস্ট যেগুলো ও, হয় মানে তাই? ভীষণ পেনফুল। মানে এখান থেকে তোমার এইখানে একটা হোল করবে হুম। তোমার এই গ্রোয়িং এরিয়াতে, ওটাকে তোমার লোকাল অ্যানাস্থেসিয়া করেই তোমার হোলটা হয়। কিন্তু তুমি ফিল করতে পারবে এখানে একটা ক্যাথিটার ঢোকানো হয় এই পর্যন্ত, ও, যে ব্রেনে কেন তোমার এই অ্যাটাকটা এলো। আমি তোমাকে বোঝাতে পারবো না নিবেদিতা, মানে আমি চাই না কোনো জাগে শত্রুরও ছেড়ে এরকম দে, কিছু, মনে মানে করার ভেরি দরকার নেই। ভেরি পেনফুল। হ্যাঁ ওটা থেকে উঠেছিস, এখন থেকে ওষুধ খেতে হয়, ওষুধ সারা জীবন খেতে খেতে হবে, হবে। মানে হ্যাঁ, যাতে আর ব্লাড মানে লিকুইফাই করার হ্যাঁ ওষুধটা যাতে না? আর কোনো একবার স্ট্রোক হলে পরে বলে বারবার স্ট্রোক হওয়ার ইয়ে থাকে, যাতে আর হুম। স্ট্রোক না হয়। এবং যেটা আমি আরেকটা জিনিস, তোদের ফ্যামিলিতে কি এসব আছে? আমার মা ক্যান্সারের পেশেন্ট, আর বাবাও ক্যান্সারের পেশেন্ট ছিলেন, হার্টের প্রবলেম রয়েছে, কিন্তু এইটা এইটা একটা অন্য জিনিস। এটা অন্য জিনিস। আর আমি যেটা আরেকটা জিনিস আমি বলতে চাই, এই স্ট্রোকের পরে না আমার খুব অ্যাংজাইটির প্রবলেম হয়েছিল। ও, প্রত্যেকটা মানুষকে আমি বলবো আপনাদের শরীর খারাপ হলে পরে যখন আপনারা ডাক্তারের কাছে যান, যখন মন মাথা যখন খারাপ হয়, প্লিজ সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, সেই হেল্পটা নেবেন। এটা আমরা না খুব সোশ্যালি এটা ট্যাবুর জায়গাতে। না না, গিয়ে তুই হেল্প পেয়েছিস? হ্যাঁ মানে আমি এমন একটা হয়েছিল ফ্রিকোয়েন্টলি আমার প্যানিক অ্যাটাক হচ্ছে, মানে আমার হ্যাঁ। আবার স্ট্রোক হবে, আবার হ্যাঁ, স্ট্রোক সেটা হবে, হবে। এবার আমি সার্ভাইভ করতে পারবো না। যেহেতু হ্যাঁ, আমাকে ডক্টর ওখানে বলেছিল যে আপনি ভীষণ লাকি, কারণ আপনার এত বড় স্ট্রোক হয়ে জেনারেলি যেদিকে স্ট্রোক হয় তার অপোজিট সাইডটা আপনার পড়ে যাওয়ার কথা, আর হ্যাঁ। ভিশনটা চলে যাওয়ার কথা। সেখানে আমার কিচ্ছু হয়নি, এই সাইডটা সামান্য একটু উইকনেস আছে, কিন্তু সেরকম ভাবে কিচ্ছু হয়নি। কিন্তু তুই by সেই God's ওয়ার্কআউট grace। টোয়ার্কআউট এখন করিস না সব তো? করি। সব করিস? সব করি, বাহ। এবং আমার এখন একটা ম্যান্ডেটরি 45 মিনিটস তোমাকে ওয়ার্কআউট করতেই হবে। আচ্ছা আচ্ছা, তোর বর আসার আগে কিছু কিছু কথা আমরা একটু বলো, বলে কি নিই। বলবে? সেটা হচ্ছে যে ও তো এক্ষুনি এসে যাবে আমি দেখলাম তো। তোর এই যে শারীরিক অসুবিধাটা, সেটা নিয়ে তো কথা বললাম। জাম্প করে আমি ওর একটা অন্য সাবজেক্টে চলে যাই, এই কারণে তোর বর আসার পরে সেটা আমি আর জিজ্ঞেস করবো। সেটা হচ্ছে তোরা বিয়ে করেছিলিস কত সালে? আমাদের 2021 ভরা কোভিডে। ভরা কোভিডে বিয়ে করেছিলিস, কিন্তু তার আগে আমি যতদূর জানি আমার খুবই পরিচিত একজনের সঙ্গে তোর একটা খুব ভালো সম্পর্ক ছিল। তুমি আমার এসব খবর কোত্থেকে পাচ্ছ বলো তো?
কোত্থেকে পাচ্ছ তুমি তো জানোই। হ্যাঁ, মানে তোর হ্যাঁ উত্তম কুমারের নাতি যে গৌরব, তার সঙ্গে তোর একটা খুব ভালো মানে বধূ বরণ করার সময়, বধূ বরণ করার সময় মানে খুবই মানে হওয়ার কথা ছিল নায়িকার সঙ্গে, হয়ে গেল তার পিসির সঙ্গে। হ্যাঁ অদ্ভুত ভাবে মানে হ্যাঁ খুবই ভালো একটা সম্পর্ক ছিল, আর এবং এখনো সেটা- বন্ধু হিসেবে এখনো ভালো সম্পর্ক কিন্তু আছে। সেটা কি বন্ধু ছিল? হ্যাঁ মোর দ্যান আ ফ্রেন্ড। আচ্ছা। মানে অন ক্যামেরা কখনো মিথ্যে বলা উচিত না, হ্যাঁ ফ্রেন্ডশিপের থেকেই বেশি ছিল। তো সেটা এক কথায় জিজ্ঞেস করছি, সেটা থেকে বেরিয়ে গেলি কেন? বেরিয়ে হয়তো ও প্রথমে গেছিল, আচ্ছা। কিন্তু তার জন্য আমি মানে লিটারালি খুব গ্রেটফুল ওর কাছে, থ্যাঙ্কফুলি ও বেরিয়ে গেছিল, নলে আজকের এই লাইফটা হয়তো আমার হতো না। কেন এটা বলছিস? না না আমি, ও ভীষণ ভালো মানুষ, একজন খুব ভালো বন্ধু, কিন্তু আজকে যে লাইফটাতে আমি যা মানে ইন্দ্রনীল মল্লিকের সাথে এবং তার ফ্যামিলির সাথে যে লাইফটা আমি পেয়েছি, মানে ঠাকুরের এটাই আশীর্বাদ ছাড়া- আশীর্বাদ। একদম তাই। কিন্তু ওদের বাড়ির সঙ্গে ওদের ফ্যামিলিও ভীষণ ভালো, তা নিয়ে কোনো কোনো ডাউটই নেই। হ্যাঁ ওর হয়তো মনে হয়েছে যে ভবিষ্যৎটা ফিউচারটা আমার সাথে ভাবতে পারেনি, মানে তাই নিয়ে হতেই পারে। কোনো কিন্তু তোরা আজকালকার এসব বলিস বটে, ফিউচারটা ভাবতে পারেনি, হ্যান ত্যান, এগুলো কি এত সহজে হয়? তুই কি দুঃখ একদমই পাসনি? প্রচন্ড কষ্ট পেয়েছি, সেই সময়টা ওভারকাম করতে পারতাম না তখন যদি সত্যি ইন্দ্র এবং আমার আরো কিছু বন্ধুরা যারা ভীষণভাবে আমার খুব স্ট্রং ব্যাকবোন হয়ে দাঁড়িয়েছিল, তারা না থাকলে পরে আমি কারণ তোরা ওভারকাম করতে খুবই পারতাম মানে না। খুবই ক্লোজ ছিলি, সেটা হুম। অন্তত আমি জানি। সেটা তুই বলছিস সেখান থেকে বেরোতে তোর সময় লেগেছে। ভীষণ ভীষণ মানে ওটা সত্যি মানে এত তাড়াতাড়ি কোনো জিনিস তো মুভ অন করা যায় না। আর কাজ আমাকে বাঁচিয়েছে, সেই সময় পাগলের মতো কাজ করতাম, আর আমার বন্ধু বান্ধবরা এবং ইন্দ্র সেই সময় দাঁড়া, এসে গেছে, এক সেকেন্ড দাঁড়া। নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, বেল বাজিয়েছে। আমরা এতক্ষণ নানা রকম গল্প করছি, বুঝলে তো? সিক্রেট, অনেকগুলো সিক্রেট। অনেক সিক্রেট। না না, ওর শরীর খারাপ নিয়ে কথা হচ্ছিল, ওর একটু ছোটখাটো যে বিষয় নিয়ে কথা আমি হচ্ছিল। ওর সামনেই বলি, সেই সময় যেহেতু কমন ফ্রেন্ড ছিল, ওর থেকে আমি বরঞ্চ আরো টিপস নিতাম কি করলে কি বেটার হবে, মানে ও আমার সবসময় মানে পার্টনার ইন ছিল ক্রাইম, নাকি? বাডি। কোন সময়? ও আচ্ছা। হ্যাঁ, মাকসুদ, হ্যাঁ। মানে আমি, আমাকে একটু বল, তখন আবার তুই তুই করে কথা বলতো, একটু বল না কি করা উচিত, জানিস তো ঝগড়া হচ্ছে কিভাবে কি ঠিকঠাক করবো সবসময়। শোন বাবা লেকচার দিতে পারলে পরে আর কিরকম কিচ্ছু কিরকম চায় না। শোন? শোন ছেলেরা কিন্তু এরকম ভাবে ভাবে না, তুই যে পার্সপেক্টিভে ভাবছিস ও সেটা ভাবছে না। আমি বিইং আ গাই, আমি তোকে যেটা বলছি তুই সেটা কর, বেশি না একদম ক্লিঙ্গি হোস না। আচ্ছা, আমরা ভালো কি নিয়ে লাগে। আলোচনা করছি তুমি কি বুঝতে পারছো? বুঝে গেছে ও, বুঝে গেছে আমার বুঝে গেছো? ছোটখাটো ব্যাপার মানে বুঝে গেছে। হ্যাঁ, তো তুমি কি ওকে কি ইয়ে দিতে? মানে ওই সেই সময় লাকিলি আমি 3টে বই বেসিক্যালি পড়েছিলাম। সেটা হচ্ছে দ্য সিক্রেট বলে একটা বই, আরেকটা হচ্ছে দ্য সাটল আর্ট অফ নট গিভিং আ ফাক, ঠিক আছে, আরেকটা হচ্ছে মেন আর ফ্রম মার্স, উইমেন আর ফ্রম ভিনাস। আচ্ছা। তো সেইখানে আমি একটা তথ্য পড়েছিলাম যে আমরা ভাবি তো যে আমি যেভাবে ভাবছি ও সেভাবে ভাবছে না কেন, হুম হুম। ঠিক আছে। আমরা যেরকম একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে, যে কোনো সমস্যা হলে ছেলেরা না একটু থম মেরে যায়, মানে একটু রিজার্ভড হয়ে যায়। তারা সবসময় একটা জিনিস মনে করে যে সেই প্রবলেমটা আমি নিজেই সলভ করবো, হ্যাঁ, ঠিক আছে, আমি কারোর হেল্প নেব, ঠিক আছে। দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যাপ্রোচ অফ আমি ঠিক ছেলে বলবো না, আমি বলবো যে ম্যাসকুলিন, হ্যাঁ, মেল সত্তা। মেল সত্তা, সেটা একটা মেয়ের মধ্যেও থাকতে হবে। ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে দে লাইক টু শেয়ার। হুম আমরা জেনারেলি দেখি যে তারা প্রচুর আড্ডা, মানে মানে এখানে মানে যেটা পিএনপিসি বলে আর কি, হুম, ঠিক হুম, আছে, টেকনিক্যাল টার্মস। আমরা সবসময় পিএনপিসি করি না, আমরা অলওয়েজ আ না, না, সুপিরিয়র ব্রেন, আমরা আমাদের হরমোনস গুলো অনেক আচ্ছা, আচ্ছা, বেশি, ঝগড়া আমরা একটু করছি, কথা ঝগড়া বলি। করছি না। তো বলে তুমি কথা বলতে দেবো না। এইবার সেইটা হচ্ছে ফিমেল ক্যারেক্টারিস্টিক, যে কোনো সমস্যা হলে তারা হেল্প সিক করতে তাদের কিন্তু হ্যাঁ। একটু কিছুতে লাগে না আর কি, না। ঠিক আছে। তো তারা দে আর অলওয়েজ ওপেন টু আর ছেলেরা বলতে গেলে নিজেকে একটু ছোট মনে হয়, যা বলবো আমি নিজেই সলভ করে ফেলি, এক্স্যাক্টলি দ্যাট ইজ আমি নিজে সলভ করে ফেলি। হ্যাঁ, দ্যাট ইজ দ্য মেল সত্তা। আমার ঠিক আছে? উইকনেসটা আমি কখনো শো তো এবার হ্যাঁ। বিষয়টা হচ্ছে যে এইটা একটা আর এবং আমি ওকেও সেই সময় বলতাম যে যত তুই জিজ্ঞেস করবি কি হয়েছে কি হয়েছে কি, যত পোক করবি তত তত সে ও আরো ঢুকে যাবে, তো গর্তের ভেতরে, মধ্যে হ্যাঁ। ঢুকে যাবে, ঠিক আছে, মানে আরোই কিছু বলবে না, আরো উল্টে আমি বলবো ডিপ্রেশনে চলে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ। সো এবং আবার উল্টোটা হচ্ছে যে যে পুরুষ সত্তা সে দেখছে যে বারবার আমাকে পোক করছে, কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে। বিরক্ত হচ্ছে, কিন্তু আবার ভাবতে হবে যে সে সবসময় মানে দে আর অলওয়েজ ওপেন টু হেল্প, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে ওই আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে কারোরই খুব একটা সমস্যা হবে না, বাট প্র্যাকটিক্যালি সেটা মানে আমি বলবো হয়নি। যে প্র্যাকটিস করাটা ইজ ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে। হ্যাঁ, তাই তুমি তো। ওকে থ্যাংক ইউ বলো, ভাগ্যে সেটা হয়েছে, নাহলে পরে তোমার মাথা আমি কি করে খেতাম রেস্ট অফ ইউর লাইফ। হ্যাঁ, তো যাই হোক, তো ওই রিলেটেড আমি ওকে সবসময় আর কি বা নিজেকে ওই
সিটে রাখতাম, মানে কখনো ভাবিনি যে আবার সত্যি করে এই সিটে বসবো। কিন্তু তোর কোনো অসুবিধা হয়নি পরবর্তীকালে যখন জিনিসটা থেকেও বেরিয়ে গেল? হ্যাঁ, হ্যাঁ, তারপরে তোর সঙ্গে যখন সম্পর্ক তৈরি হলো, সেটা তো মধ্যে তো একটা গ্যাপ নিশ্চয়ই আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই গ্যাপটা কিরকম একটু তোদেরই জিজ্ঞেস করি, ওকেই জিজ্ঞেস করি। হ্যাঁ। ওই বলো। গ্যাপটার মধ্যে অ্যাকচুয়ালি না, মানে সেই গ্যাপটা ওয়াজ আ বিট অফ আ টার্ময়েল ফর মি ইটসেলফ, ঠিক আচ্ছা। আছে? কারণ আমি দেখছি যে মানে ও একটা পার্টিকুলার সিচুয়েশন দিয়ে যাচ্ছে, এবার অ্যাজ আ ফ্রেন্ড কিছু কিছু এক্সপেকটেশন থাকে, এবং সেই এক্সপেকটেশন গুলো সেই মুহূর্তে কিন্তু একটা মানুষের পক্ষে when they are going through a breakup phase তো দেওয়া সম্ভব নয়, কিন্তু সেটা আমি অ্যাজ আ পার্সন, অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, তো সেটা হয়তো বুঝতে চাইছি না, ঠিক আছে? তো মানুষের এক্সপেকটেশনস আর আনলিমিটেড। তো সেই ক্ষেত্রে সেই মোমেন্টে আমি বলবো যে ইট ওয়াজ কাইন্ড অফ একটু টার্ময়েলই বলা যেতে পারে। তোর মধ্যে একটা টার্মাল ছিল। হ্যাঁ, যে আমি খুব সিম্পল হয়তো জিনিস, যে হয়তো আম, ঘুরতে যাব, ঠিক আছে, মানে একটু হয়তো কোথাও খেতে যাব, কিন্তু সেই সময় শি ইজ নট ইন দ্যাট ফ্রেম অফ মাইন্ড, ঠিক আছে? তো সেই ও তখন হয়তো কান্নাকাটি করছে বা কিছু কাইন্ড অফ কান্নাকাটি করেনি। মেয়েও নয়, আচ্ছা। ঠিক আছে। এই অনেক কেঁদেছি, উল্টে ও আমার জন্য কেঁদেছে, সেটা বলছি তোমাকে। হ্যাঁ। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আমার মধ্যে ফিমেল সত্তাটা বেশি। না না, এটা নিয়ে না আমি তখন মজা করেছিলাম, মানে আমার পার্টেও অনেক কিছু রয়েছে, আমি ওকে অনেক কষ্টও দিয়েছি। আচ্ছা। অনেক, যখন আর কি আগে তো প্রচন্ড ভালো বন্ধুত্ব ছিল, তারপরে যেটাকে সবাই বলে কান্ধা, হ্যাঁ। ব্রেকআপ ফেজেও আমার কান্ধা হয়েছে। এবার যখন আমি বুঝতে পারছি যে ও আমাকে লাইক করছে, সেটা অনেক পরে গিয়ে, মানে 2018 অনওয়ার্ডস, আমি কিন্তু সেই সময় আমি নিজে ওকে লাইক করছি, আবার আমি ওকে কমিট করতেও আমি চাইছি চাইছিস না। না, মানে একটা ভয় ফিলিং পাচ্ছিস। করছি, উড়ে বেড়াচ্ছি, হ্যাঁ, কমিটমেন্টটা, মানে তখনও খুব কষ্ট পেয়েছে আমার থেকে, মানে সেটা আমি অন ক্যামেরা ওকে সরি বলতে চাই, না, খুবই কাঁদিয়েছি। ও কষ্ট দিয়েছে থেকেও বেশি আমি কষ্ট পেয়েছি, ঠিক আছে? মানে মাঝে মাঝে আমার মনে হয় যে নিজের ভালোটা নিজেকেই বুঝতে হয়। তো সেই ক্ষেত্রে অনেক মানে সিচুয়েশন ও আছে। যে তো ওই পুরোনো কথা বলেই যাচ্ছে এরকম সিচুয়েশন না, সেটাও না। সেরকম না, মানে ধরো সেটাও আজকে না। আমি ওর সাথে কথা বলছি, কালকে মানে গোস্টিং যাকে বলে, কালকে আমি আবার নেই, ও। ওকে আর কি চারটে মিথ্যে কথা বললাম যে না আমি অন্য বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি, সেখানে হয়তো তখন আমি আবার ওকে নিতে পারছিস নিতে পারছি না, মানে না। ওর উপর একটা অদ্ভুত গ্রাজ, ওর উপর একটা অদ্ভুত রাগ, মানে যখন ও চাইছে যে আমার সাথে একটু টাইম স্পেন্ড করবে, আমার ইচ্ছে করছে না, মানে তুই যা, মানে এগুলো আমি অনেক অত্যাচার ওর উপর করেছি। এটা একটা অদ্ভুত সিচুয়েশন অফ মাইন্ড, কিন্তু একটা ব্রেকআপ কিন্তু অনেক কিছুর জন্ম দেয়। ভীষণ না। ভীষণ ভীষণ। এটা মজা নয়, মানে এটা যতটা না, না, আমি না, আর কি না। মজা করছিলাম, ইট ওয়াজ নট দ্যাট হেসে মজা। বললে হয় কি বলতো, নিজের জিনিসটা হালকা হয়। হালকা, আর ভেবে এখন কি, মানে যেটা বাইগনস আর বাইগনস, মানে যেটা এখন তো history, অতীত, হ্যাঁ। এখন ছেড়ে দে, এখন তো ওটা ব্যাপার না। সেই সময়টা খুবই ট্রাভেলসাম ছিল, আর কি? Sweet সে baby ঘুরতে, হয়েছিল। হ্যাঁ, ঘুরতে নিয়ে যাওয়া, তুই কি কি খেতে ভালোবাসিস সেখানে যা সেগুলো করানো। তারপরে আমার বন্ধুদেরও এখানে প্রচুর হাত আছে, মানে আমি আবার চেয়েছিলাম আমার এক বন্ধু, তার নাম হচ্ছে শ্রীতমা, তার সাথে যদি ওর ও, শ্রীতমা, আচ্ছা। শ্রীতমা, তার সাথে যদি ওর রিলেশন করিয়ে দেওয়া যায়, ওকে। হ্যাঁ ভাবো। হ্যাঁ। হ্যাঁ, আমি এবার অন্য বন্ধুরা সামহাও বুঝতে পেরেছে যে না, ওর ইনক্লিনেশন আমার দিকে হ্যাঁ, রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এবার সবাই জানে যে ওর আমার, মানে ওর এটা সেকেন্ড ম্যারেজ। তো সেই সময় যখন আমাদের বিয়েটা হলো, এটা আমি সবাইকে বলতে চাই, ওর ডিভোর্সটা হয়েছিল মানে অ্যারাউন্ড 2015, তাই তো? ওটা যেহেতু আমার তারপর আগের জন্ম, আমার ভুলে গেছি, dates গুলো- এনিওয়ে, মানে তখন আমরা লিটারালি ভীষণ ভালো বন্ধু, তখন আমার অন্য সম্পর্কও রয়েছে। পরে যখন মানুষের আমি ভাবি এত টক্সিক ব্রেন, এত নেগেটিভ সাইডস কি করে হতে পারে, অনেক বাদে গিয়ে আমাদের সম্পর্ক হয়েছে, এবং অনেক বাদে গিয়ে আমাদের বিয়ে হয়েছে। সবার ট্রোল করা, এবং ও খুব তুই ট্রোল নিয়ে আর কথা বলিস না, মানে মানে- ট্রোল একটা অন্য সাবজেক্ট। তাই ভাবতে পারবে না নিকিতা দাদি, মানে ও খুব লাকি, ও খুব বেবি ফেস, আমরা দুজনে সেম এজের, মানে এটা আমি আজকে চাইছি অন ক্যামেরা বলতে তোমার এখানে এসে। তো প্রত্যেকটা লোক, আমার শ্বশুর মশাইরও ভীষণ বেবি ফেস, মানে আচ্ছা। ওদের জীবনে ওদের বয়স বাড়বে না। ওই বুড়িকে কেন বিয়ে করলো, এই তো মা আর ছেলে, এই তো মানে তুমি না, সব থেকে বড় কথা হচ্ছে যে ওর জন্য নাকি আমার সংসার ভেঙেছে, আরে সেটা কত গ্যাপ, কত গ্যাপ, মানে সেই সময় মানে আমার অন্য একটা জায়গা তো অন্য রিলেশন রয়েছে, মানে লোকের বলার, এবং এমনও কিছু কিছু মানে কি বলবো মস্তিষ্ক তাদের। আমি হয়তো একটা ডান্সের রিল পোস্ট করেছি আমার শরীর খারাপের পরে, মাইন্ডেড,
লোকে তুমি কি চাইবে, আরে বাহ মেয়েটা সুস্থ হয়ে গেছে, সে আবার ডান্স ডান্স করছে, হ্যাঁ। আরে বুড়িটা সুস্থ হয়ে গিয়েই আবার নাচতে শুরু করলো, সেই আবার হয়তো একটা ফায়ারের ইমোজি দিয়েছে অ্যাজ ইফ আমি কত ভালো ডান্স করেছি। মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, মানে মানুষ একটু ভালো বলতে বা ভালো পাগল না, ভাবতে কি মানে অসুবিধা সেরিব্রাল হয়? থেকে উঠে এসে একটা মেয়ে নাচ করছে, কোথায় সেটা অ্যাপ্রিসিয়েট করবে? কিছু কিছু কমেন্টস লাইক সেখানে ও ঝগড়া মানে- করতে শুরু মানে করে। মৃত্যু কামনা পর্যন্ত মানে হ্যাঁ। আহ, করে ফেলে। হ্যাঁ হ্যাঁ, মানে সেখানেও আটকাতে পারে না, মানে তাদের নিজেদের জীবনে আমি এত শুধু ভাবছি frustration। ভাগ্যে সোশ্যাল মিডিয়াটা ছিল যে এই বিষগুলো ওখানে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ এদের হ্যাঁ, ফ্যামিলি এরা যদি তুমি ভাবো। এরা যদি ওইগুলোকে ভেতরে রেখে আর জীবন চালাতো কি করতো? তবে এবার আমি না, এটা আবার সবাইকে বলবো, আমি বারবার বলেছি, এত মানুষের এত ভালোবাসার হ্যাঁ। এত আশীর্বাদ আমি সেই সময় হসপিটালে যখন ফার্স্ট পোস্টটা হয়েছিল এবং তারপরে যখন বিভিন্ন নিউজ চ্যানেলে পোস্টটা হলো, এত মানুষের এত ভালোবাসা পেয়েছি। ওকে পটানোটা হলো কি করে? হঠাৎ করে হয়ে গেল। আচ্ছা, আমি না, যখন জেনারেলি বলে মানুষ যখন আশা ছেড়ে দেয় তখন সেই জিনিসটা হ্যাঁ, পাওয়া যায়। যতদিন তুমি দৌড়বে পাবে ততদিন না। ঘুরে পালাতে থাকবে, আর যেই স্টপ করে যাবে দেখবে যখন আশা ঠিক ঠিক চলে আছে, আসছে। লাগবে একদম একদম। তো সেই ক্ষেত্রে আমি সেইটা কিছুটা হয়েছিল, ইনফ্যাক্ট কিছুটা আমি ব্যাক গিয়ারও নিয়েছি, আচ্ছা, ঠিক আছে, কিছুটা তখন নিজেকে একটু সামলেছি, একটু ব্যাক গিয়ার নিয়েছি, তারপরে দেখি যে উল্টো দিক থেকে গাড়ি আসছে। ওর বন্ধুরা আমার বলেছে, তুই শোন মেয়েটার পেছনে এত কান্নাকাটি করলি, ও তো তোকে পাত্তা দিচ্ছে না, ছাড় তো, ওসব মেয়ে আরো আসবে। হ্যাঁ, তারা আবার আমার খুব ভালো বন্ধু, তার নাম হচ্ছে মনোশীজ, মানে ওকে ওসব বুঝিয়েছিল সেই সময়। যখন ও ব্যাগিয়ারটা নিয়েছে সেই সময় না আমি ফিল করতে পেরেছি ওর অ্যাবসেন্সটা কি, মানে ওকে ছাড়া চলবে না লাইফ। মানে সবই তো ওখানে যাচ্ছে না, হ্যাঁ, পুরোটাই বমি হচ্ছে, পাঞ্চিং ব্যাগ গিয়ে মারা হ্যাঁ সব কিছু, আমার ভালো মুহূর্ত, আমার খারাপ মুহূর্ত, আমার সব থেকে রাগের, আমি খুব শর্ট টেম্পার, আমার সব থেকে রাগের মুহূর্ত সবকিছু তো ওই ডিল করে। সাবধান, কিন্তু তোর শরীরের পক্ষে এটা ভালো না। এখন তো অনেক আমারও অ্যাঙ্গার শরীর ম্যানেজমেন্ট ভালো। হয়েছে। কারোরই ভালো না। ওই শর্ট টেম্পারটা আমারও শরীরে খুব ভালো। হ্যাঁ, সেটা ঠিকই। তবে হ্যাঁ, ও আর সাথে একটা ভালো জিনিস হয়েছে যে আগে আমি না খুব, মানে আমি খুব একটা রাগি না, ঠিক আছে, যেখানে দরকার সেখানেও রাগি না, তো মাঝে মাঝে রাগ দরকার, ঠিক আছে, হ্যাঁ। পৃথিবীর সাথে ডিল করতে গেলে মাঝে মাঝে রাগ আর দরকার, হ্যাঁ। ঠিক আছে, নয়তো ওই ভদ্রতাকে আর কি লোকে তাকে পাড়িয়ে মারিয়ে চলে যাবে, পাড়িয়ে চলে যাবে। ভদ্রতা মানেই হচ্ছে উইকনেস, ঠিক হ্যাঁ। আছে, মানে কিছু একটা গন্ডগোল আছে। তো ওর আসার পরে দেখেছি যে ওই মেজাজটার সাথে ডিল করতে গিয়ে আমিও মেজাজ দেখাচ্ছি, এবং সেইটাই মাঝে মাঝে একটু হ্যাবিটে পরিণত হয়েছে যে আই উইল নট টেক শিট, হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাকে ততদিনই ভালোভাবে ট্রিট করবো যতদিন তুমি আমাকে ভালোভাবে ট্রিট করছো, মানে আই লাভ মাই সেলফ, ঠিক আছে, আর আমার মনে হয় যে নিজের গ্লাসটা ভর্তি না থাকলে আমি অপরকে জল খাওয়াতে পারবো। সে তো ঠিক। তো সেই ক্ষেত্রে ওইটা একটা হ্যাবিট হয়ে গেছে, আমি বলবো যে একটা ভালোই হ্যাবিট সেটা, যে নিজেকে তুই তো ভালো জিনিস ওকে দিয়েছিস, হ্যাঁ, রাগ। আরে আমি তোমাকে বলছি, মানে আমার যেহেতু বাবা মার ক্যান্সার হয়েছিল, আর আমি ছোটবেলা থেকে আমি একমাত্র সন্তান, ও তো আচ্ছা, খুব tough স্ট্রাগলটা, period। হ্যাঁ মানে বাবার মা তো অনেকদিন আগে রিটায়ার করে গেছেন, তাদের কোনো সেই সময় হয় না অত ভাবেন না, মেডিক্লেম না। ছিল না, কিছুই ও। ছিল না, মানে আমি হিউজ ইনকাম, তাদের সবটাই আমার সেভিংস শেষ ওনাদের পেছনে ট্রিটমেন্টের জন্য। আমি তখন অনেক মানুষের, অনেক কাছের আত্মীয়দের না ওই মুখের মাস্কটা খুলতে দেখেছি, যে না, তার মানে একটা তুই ফোন বাবা survival যদি mode এ টাকা, থাকতিস হ্যাঁ, সব সময়, মানে কি করে রোজগার মানে করবো? একদম তাই। আমি জানি, আমি মানুষের এই মুখোশটা না আমার কাছে না, মানে আমাকে আমার পরিবেশ, আমার পরিস্থিতি সেই মুখোশটা মানুষের সেটা খুলে দিয়েছে অনেক। তুই তো অনেকদিন তোর আগে একটা যা উচিত ছিল, এবার তোর মানে তুই যে বাবা মার কাছে এসেই থাকতিস তো পরবর্তীকালে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই হ্যাঁ, হ্যাঁ, প্রথম ওটা শেষ হয়ে যাওয়ার হ্যাঁ, পরে হ্যাঁ, বাবা মার কাছে থাকতিস, তখন তো বাবা মার পুরো দায়িত্বটা তোর উপর। একদম, তার আগেও বাবা আমার দায়িত্ব হ্যাঁ। আমার উপরেই ছিল। মানে এবার তুই সেটা বাবার কি বাবা হয়েছে মারা দুজনে? গেছেন, বাবার কোলন ক্যান্সার ছিল, স্টেজ আচ্ছা। 4-এ বাবাকে ধরা পড়েছিল? ধরা পড়েছে, তখন আর কিছুই করার ছিল না। আর মার থ্যাঙ্কফুলি স্টেজ 1B ছিল, ওভারিয়ান ক্যান্সার, তো মা শি ইজ একদম ফাইন, ঠিক, কিন্তু হ্যাঁ। সব রকম ট্রিটমেন্ট তো চলতেই থাকে। হ্যাঁ, অনেক মানে ছোট বয়স থেকেই ও মানে প্রচুর খুব স্ট্রাগল করতে, হ্যাঁ। দায়িত্ব নিতে অভ্যস্ত, মানে আর আমি একদম অপোজিট, ও মানে প্রায় ইন মাই 30s আই লার্নড আ লট অফ থিংস, মানে তখন মানে নিজে জেছে পড়ে, কারণ আমার বাবা হচ্ছে সুপারম্যান, আচ্ছা। সব পারে, মানে লিটারেলি। মানে আচ্ছা। সমস্ত আমার আইডেন্টিটি ডকুমেন্টস মোটামুটি আমি বলেছি আচ্ছা আমার এটা তো নেই, বলেছে না না আছে, হয়ে গেছে। ও মানে তোর সবকিছু গুছিয়ে রাখে। হ্যাঁ,
টিল নাও টিল ডেট মানে বাবাই কি বলবো মানে যেমন লোকনাথ বাবা বলেন রনে বনে জলে জঙ্গলে আমি আছি, বাবাই হচ্ছে তাই। কিছু হবে শুধু বাবাইকে একটা ঝুঁকে বলতে যায়, হবে। এবং তাই জন্যই সত্যি কথা বলতে কি মানে এভরিথিং হ্যাজ ডার্ক সাইড টু ইট, আমি বলবো। হ্যাঁ, মানে এটা। ব্রাইট সাইড যেরকম থাকে ডার্ক সাইডও আছে। অনেক কিছু করতে গিয়ে আমি দেখেছি যে আই ফিল আ বিট ইনকনফিডেন্ট আর কি, মানে সবসময় মনে হয় একটা কোথাও প্রবণতা থাকে যে একটু বাবার সাথে কথা বলে। ও তো ওইটা আমি আস্তে আস্তে বুঝতে পারছি, কারণ জেনারেলি মানে ইটস আ ভেরি মানে 30 পর্যন্ত যদি পুরোপুরি বাবার উপর নির্ভরশীল হয়। আই মিন তাই জন্য আমি জোর করে। তোমার প্রথম বিয়েটা আর- কত বছর বয়সে হয়েছিল? কি প্রথম তোমার বিয়েটা আমার হয়েছিল 32, হ্যাঁ 32-এ? 32, আচ্ছা, 31, 32, 33। কারণ এই কারণে জানতে চাইছো 30 অব্দি ডিপেন্ডেন্ট ছিল তো, সেই জন্য জেনে না নিলাম। মানে সেটা এখনো ডিপেন্ডেন্সটা রয়েছে মানে মানে এখন কিছু এটার জন্য আমি বাবাইকে বলি তোমার জন্য তোমার ছেলে এরকম হয়েছে মানে সব কিছু বাবাই করে। এত প্যাম্পার করে না, আর সেটা আমার ক্ষেত্রেও তোকেও করে। আমি খুবই লাকি গো, মানে হুম। টাচুর যেন সারা জীবন এরকম তোরা থাকে, নজর যেতে মানে না। একসাথেই থাকি আমরা, শাশুড়ি, মানে শাশুড়ি একই মা- বিল্ডিং এর 3rd ফ্লোরে আমরা থাকি, 1st ফ্লোরে বাবাই আর মাম্মা, বাহ। খাওয়া দাওয়া সব একসাথে, হ্যাঁ হ্যাঁ, এভরিথিং মানে আমি সব যা দায়িত্বটা ওখানে না। আমার শাশুড়ি বিয়ে মা, শুধু কি হয়েছে, কি খাবার, তাই আমার তো? শাশু একদম আমার হয়তো শুটিং এ বসে কথার কথা আমি ভীষণ হ্যাংলা, আমি খেতে খুব ভালোবাসি। ধরো তুমি একটা লুচি বা পরোটা খাচ্ছ, যেটা আমি দেখেছি, আমার খুব লোভ লেগেছে, সঙ্গে সঙ্গে শাশুড়ি মাকে শোনো না মাম্মা এই তো নিবেদিতা দি লুচি খাচ্ছিল, আমার না খুব লোভ লেগেছে, দাঁড়াও তুমি কতক্ষণে আসবে, আমি 9টার সময় ঢুকবো, খাবার রেডি। ও মাই আমায় কিচ্ছু কুটোটিও নাড়তে হয় না, মানে আমি ভীষণ দুষ্ট, আমি শয়তান, আমার সব কিছু আমার শাশুড়ি মা শ্বশুর মশাই, কিছু করিও না, আমি তো ভীষণ লেজিও। তা তোর কিন্তু আমি বলবো যে ওর সঙ্গে বিয়ে হয়ে খুব ভালো হয়েছে। আমি তোমায় কি বললাম, ওই আগে যেটা বলছিলিস, হ্যাঁ। না মানে আর এত মানে আমার কখনো মনে হয় না যে বাবাই আমার নিজের, অফকোর্স বায়োলজিক্যাল ফাদার তো নয়, কিন্তু বাবাইয়ের থেকে এরকম একটা সাপোর্ট পাওয়া বিরাট এই ভাগ্য। সাপোর্টটা পাওয়া, কারণ আমি এই সাপোর্টটা ছোট থেকে পাইনি। আমার বাবা মার অনেক লেট ম্যারেজ ছিল, এই জন্য অনেকটা বয়সকালেই আমি হয়েছি। ছোট থেকে আমার এত স্ট্রাগল করতে হয়েছে ফিনান্সিয়ালি নিজেকে সেই জায়গায় দাঁড় করানোর জন্য, মানে সেই সাপোর্ট সিস্টেমটা পেছনে যে আমার একজন রয়েছে, সেইটা কখনো আমি ফিল করতে পারিনি। বাবার মা তো সব দিক থেকে চেষ্টা করেছে, কিন্তু তারা এত তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়েছেন, তাদের পক্ষে তো সম্ভব ছিল না। তা তুই নিয়ে যেতিস বাবাকে, নিয়ে আসিস সব, তুই এত মা। হ্যাঁ, আমি নিজে একাই। কোথায় নিয়ে যেতিস বাবাকে ট্রিটমেন্ট? বাবা যেতে হচ্ছে টাটা মেমোরিয়ালে, রাজারহাট টাটা ওইটা মেমোরিয়াল, ওখানে মাও treatment করছে। সেখানে যেত। একবার তো মানে মার প্রথম ধরা পড়েছিল 2013-তে বধূবরণের সময়, তখন আমি ভেবেছিলাম যে বাড়ি মর্টগেজ দিতে হবে। আমি অনেককে দেখেছি যারা আমার মামা বাড়ি বাদ দিয়ে এবং কয়েকজন বাদ দিয়ে আমার ফোন ধরতো না যদি টাকা পয়সা চেয়ে বসি। মানে তুই যে বধূবরণ সিরিয়ালটা করছিলি সেই সময় দারুণ একটা ক্যারেক্টার ছিল তোর। দারুণ, মানে এখনকার না আমার খুব খারাপ লাগে, সেই সময় আমি অ্যাক্রোপলিসে যখন কাজ করতাম, হিরো হিরোইন তো রয়েছে, কিন্তু প্রত্যেকটা যারা মেন Character, কাস্টিং, প্রত্যেকটা কাস্টিং এর ইকুয়ালি এত গল্প, মানে একটা সময় আমার গল্পই চলেছে দীর্ঘদিন বধূবরণে, এবং সেটা এত ভালো টিআরপি দিয়েছে, এবং প্রত্যেকটা যারা যারা কাস্টিং মেন কাস্টিং প্রত্যেকে, রয়েছে হ্যাঁ। তাদের প্রত্যেকের গল্প রয়েছে। এখন সেই এক থোড়বড়ি খাড়া আর নেওয়া যাচ্ছে না, মানে আমরা শুধু সেট প্রপ হয়ে দাঁড়িয়ে থাকি, মানে সত্যি বুঝতে তাই। পারি না কেন। শুধু মুখের একটা এক্সপ্রেশন ব্যাস হয়ে গেল। একেবারেই তাই। আগেও তো এই সিরিয়াল গুলো হ্যাঁ। বধূবরণ 4 বছর চলেছে। চলেছে, হ্যাঁ। মিলনতিথি, আমি ওখানে নেগেটিভ ছিলাম, মিলনতিথি 3 বছরের কাছাকাছি চলেছে, তো সেখানে তো প্রত্যেকটা মানুষকে নিয়ে তাদের গল্প ছিল। তাহলে সেগুলো যখন টিআরপি দিয়েছে, হয়তো আমি অত খুবই ক্ষুদ্র বুদ্ধি আমার, আমি বুঝতে পারি না। এখন তাহলে কি একটু ওকে তোমাকে করেছিলাম একটা কথা আমি, আচ্ছা তুমি বলে নাও, তারপর বলছি। জিজ্ঞেস করেছিলাম একজনকে এটা কেন, হ্যাঁ, ওয়াই দিস চেঞ্জ। আমি আমাকে বললো যে যেটা হয় ফোকাস সরে যায়, হুম। মানে আমি ধরো তোমার গল্প দেখাচ্ছি, তার পাশাপাশি যদি ওর গল্প আর আমার গল্প দেখাই, তাহলে কি হচ্ছে যে ফোকাসটা তোমার উপর থেকে শিফট হয়ে গিয়ে এদিকে চলে আসছে। এটা কখনো কিন্তু আমি হতে জানি পারে না না। এবার বধূবরণে বিষয়টা সাত্তকী আর এরকম ভাবে তাই তো হবে। বিশাল এরকম ফেমাস ভাবে ছিল। তো তাহলে তো উপন্যাস দুটো লোককে নিয়ে লেখা হবে। একেবারেই তাই। Exactly. তো তাহলে আমার এত বক্তব্য- পাতার পর পাতা এত লেখা হচ্ছে, এত চরিত্র নিয়ে কাজ, তাহলে তার হবে না। তাহলে এত হিট সিরিয়াল তো আগে এত হতোই হিট না। সিরিয়াল, তার মানে এত একটার পর একটা তাহলে কথাটা- প্যারালাল গল্প, গাছের মতো শাখা প্রশাখা একদম, বিস্তার একদম। করতে হবে, মূল কাণ্ডটা থাকবে। একেবারেই ওটা কিছু তাই। করার নেই। যদি এই মানসিকতা নিয়ে এখন লোকে সিরিয়াল লিখতে শুরু করে, তাহলে তো তুমি আর কিছু করার, ওরা এই যে অভিনয়ের, এই যেটা বলছিলাম যে অভিনয় করার লোকে সব ভাবে থেকে সহজ ব্যাপার। হ্যাঁ। আর কিছুই পারলাম না, অভিনয়টা করে নি, নাটক ফাটক করতাম। আমরা যারা থিয়েটার করে এসেছি, মানে একটা তো ওটা একটা অধ্যাবসায়, একটা সাংঘাতিক। প্র্যাকটিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাটক ফাটক করেছি, হ্যাঁ হ্যাঁ, অভিনয় টভিনয় পেরে যাব, আর কিছু পারলাম না, অভিনয়টা ঠিক পেরে যাব। কিন্তু এটা- ভীষণ কঠিন, ভীষণ কঠিন। একটা খুব সিম্পল ইনস্টেন্স, একটা
মানে খুব সফিস্টিকেটেড ক্যারেক্টার, একটা কোট পরে মানে একটা স্যুট পরে রাস্তায় হাঁটো, সিম্পল শট, তাহলেই বুঝতে পেরে যাবে যে অভিনয়টা কতটা না দ্যাট টু এই 45 ডিগ্রি টেম্পারেচার। টেম্পারেচার, হ্যাঁ। কোটপুরে রাস্তায় শুধু হাঁটো, ওই আর কিচ্ছু একটা করতে হবে না। হাঁটা অন্তত 25 বার হাঁটতে হবে। হুম, 1 নম্বর, আর এখন ডিজিটাল হয়ে যাওয়া অবশ্যই এখন না পারবে না, এখন তো যা মেগাতে যা চাপ, তোমার 25 বার হাঁটার তোমার এখন মানে এত Scope-ই দেবে কম না। টাইমে এতটা ফুটেজ তোলার প্রেশার থাকে ডিরেক্টরদের উপরে, তুমি ওখানে গিয়ে স্কোপই পাবে না, ওই একটা শটই তোমাকে ওকে করতে হবে। না তো গালাগালির ব্যাপার। আসলে ওদের কোনো দোষ নেই, ওটাই, ওদের হ্যাঁ। উপর হিউজ প্রেশার। তোমাকে একটা 14 ঘন্টার টাইমিং এর ভেতরে তোমার যদি 30 মিনিট বা 26 মিনিট এরকম যদি তুলতে হয়, ইটস আ হিউজ হিউজ চাপ, হ্যাঁ হ্যাঁ হিউজ থিং। সেখানে তো তোমাদের আরো বেশি সলিড হতে হবে, আরো যাতে solid করে হতে হবে। অভিনয়টা পুরো না জানলে ওই করিয়ে নেবার আর স্ক্রিন নিজের মনে হয় যে আমি যদি একটা এনজি হয়ে যায়, যেটা এনজি হওয়াটা খুবই নর্মাল এবং হওয়া উচিত, হ্যাঁ। তাতে কোনো রকম কোনো ক্ষতি নেই, কিন্তু আমাদের যাদের সবার মুখটা দেখে, বিশেষ করে প্যাক আপ টাইমে যে যদি একটা এনজি দিয়ে দিই, সবার মুখটা হচ্ছে মানে বাড়ি যেতে দেরি আমার, হয়ে হ্যাঁ যাচ্ছে। না বাড়ি যেতে না, মানে এই রে সিনটা যদি পুরো কমপ্লিট না হয়, তাহলে তো ওপর মহল থেকে ফোন আসবে, ওদের উপর তো প্রেশার রয়েছে, এবং বাড়ি যেতে দেরি হচ্ছে সেটা তো রয়েছেই। নিজের মনে হয় যে এই বাবা আমি যদি একটা এনজি করে ফেলি, তার থেকে তো খারাপ আর কিছু হতেই পারে না প্রোডাকশনের দিকটা, যাতে প্রোডাকশনটা বাঁচে। আচ্ছা, তো ইন্দ্রাণী তোকে আমি জিজ্ঞেস করি যে তোকে এত মিষ্টি দেখতে, হ্যাঁ বেবি ফেস, তো তোকে এত সব দুষ্টু লোকের চরিত্র দেয় কেন? ওটাই তো চমক আর কি, যে ওটাই actually ও। কেউ ভাবতেই পারবে না যে এই মুখটা এরকম কাজ করতে পারে, তাই না? আরো আনপ্রেডিক্টেবল। তোর ভালো লাগে ওইগুলো করতে? প্রচন্ড ভালো লাগে, প্রচন্ড তাই? ভালো লাগে, হ্যাঁ, মানে কারণ আমার মনে হয় যে ওই negative রেপিস্টের চরিত্রে- ক্যারেক্টারে আরে তোমার হইচইতে একটা শাখা প্রশাখাতে ও মেন নেগেটিভটা ছিল, রীতাপুরের সাথে একটা সিন করছে, আমি বসে দেখছি, মানে আমি বলছি সরি অন ক্যামেরাই বলছি, ও এরকম করে দেখছে এরকম করে, মানে আমার মনে হচ্ছে জুতোটা খুলে না একদম সপাটে সপাটে, মানে মানে এত একটা মানে তার মানে কত ভালো করে ও, বল? হ্যাঁ, কতটা মানে ভালো নেগেটিভ করে। চরিত্রতে না অনেক কিছু করার থাকে। গ্রোস একটা চাউনি Positive নোংরা। চরিত্রের মুশকিলটা হচ্ছে যে দের আর লট অফ পজিটিভ ক্যারেক্টার্স, কিন্তু নেগেটিভ ক্যারেক্টারের মানে দায়ভারটা অনেক বেশি, হুম, যে একা আমি একটা পুরো সেকশন নিচ্ছি আর কি, হুম, তো সেই ক্ষেত্রে দায়িত্ব নিচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে নেগেটিভ চরিত্রে অনেক কিছু করার থাকে, এবং আমি বলবো যে ওখানে না অভিনয়ের একটা স্কোপ থাকে। পজিটিভ চরিত্রে কি হয় যে আমি যদি ইন্দ্রনীল হয়েও করি বিষয়টা, হুম, হুম, তাহলে ইট ডাজন্ট মানে সেইভাবে কিন্তু বিশাল কোনো ডিফারেন্স থাকে না, হুম, হুম, কিন্তু নেগেটিভ চরিত্রে ইউ হ্যাভ টু অ্যাক্ট অ্যাজ ইফ ইউ আর ডুইং আ লট অফ ব্যাড স্টাফ। মানে তুই ব্যাড স্টাফ যত ভালো করবি, তত ওই হিরো কিন্তু তত বেশি মাইলেজ পাবে, একদম একদম, মানে তত মাইলেজ পাবে হিরো। নেগেটিভ Absolutely, শেডস প্লে করতে, absolutely, নেগেটিভ বলা হচ্ছে তোমার গ্রে শেডস করতে আমারও ভীষণ ভালো লাগে। আমাকে একবার আমি মেট্রোতে বলেছিল শুরুর দিকে, আমি তখন একদম কি স্টারের করছিলিস? শুরুর দিকে, দাঁড়াও, সেদিন দুজনে করছি, সেদিন দুজনেতে আমি বড় বউ আর কি বাড়ির, আর ছোট বউ হচ্ছে অপর্ণা, অপর্ণা হিরোইন। তো আমি ভীষণ শয়তান ছিলাম, দূর থেকে একজন মহিলা বলছে এই তুমি এত শয়তান কেন গো, মানে খুবই সিরিয়াসলি, আর সবকটা লোক তাকিয়ে আমার দিকে ঘুরে, এই যে এই বদমাশ মেয়েটা। এটা কিন্তু দারুণ মজা। এর থেকে বড় প্রাপ্তি তো আর কিছু হতেই না, পারে না, 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 যে না। আমি এতটা হয়তো চেষ্টা করেছি এবং লোকে সেটা বিশ্বাস করছে যে আমি অ্যাকচুয়ালি সেই শয়তান মেয়েটা, যে আমি শয়তান করি। তাহলে ইন্দ্রনীল, তুই আমাকে, আমি তোকে জিজ্ঞেস করি, তুই যে এই যে দুষ্টু চরিত্রগুলো করিস, তোর মোটামুটি সিরিয়াল গুলোর মধ্যে, হ্যাঁ, এখন যেগুলো চলছে, বাবলি সুন্দরী চলছে, এছাড়া আর যে তুই সিরিয়াল করেছিস, সেখানে তোর নিজের কোনটা ভালো লেগেছে, কোনটা এমনি সাধারণ লেগেছে, আর কোনটা একটু বল। দুটো এটা অ্যাকচুয়ালি বলাটা একটু ডিফিকাল্ট, কিন্তু তাও আমি বলবো যে প্রচুর ভ্যারাইটি বা প্রচুর আমি অপরচুনিটিস পেয়েছি শুভ বিবাহতে। আচ্ছা, ঠিক আছে, কারণ ওখানে আমার একটা সাউথ ইন্ডিয়ান চরিত্র হচ্ছে, মানে ওই ক্যারেক্টারটাই সাউথ ইন্ডিয়ান সাজছে, ওই ক্যারেক্টারটাই পাঞ্জাবি সাজছে, মানে নানান, এবং ওই কার ছিল ক্যারেক্টারটাই সিরিয়ালটা? শুভবিবাহ ছিল অ্যাক্রোপলিসের আচ্ছা, স্টার হতো, হ্যাঁ। এবং সার্থক চ্যাটার্জি, এবং তার সার্থক জন্য চ্যাটার্জি বেস্ট was ভিলেনও very- পেয়েছিল হ্যাঁ, মানে সার্থক টেলি চ্যাটার্জি একাডেমিতে। মানে একটা জায়গার বসও হয়েছে সার্থক চ্যাটার্জি, ইয়ে আমাদের ফ্যাক্টরির কর্মীও হয়েছে, পাঞ্জাবি হয়েছে, সাউথ ইন্ডিয়ান হয়েছে, বাবা মানে সাধু বাবা হয়েছে, সব হয়েছে সার্থক চ্যাটার্জি। ঠিক আছে, তো আমার মনে হচ্ছে দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার্স ইন দ্য নেগেটিভ শেড। আর হ্যাঁ, পুতুল টিটিভি বলে যে এটা ছিল, সিরিয়াল ছিল সান বাংলায়, ওখানেও আমি বলবো যে ওটা করতে বেশ মজা হতো। ঠিক আছে, কারণ ওই চরিত্রটা একটা আমি দেখেছিলাম, মানে আমি একটা জিনিস ডিজাইন করেছিলাম যে এই চরিত্রটা কথায় কথায় লে, হ্যাঁ, 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 হ্যাঁ। লে, এই আমার কোনো কথা হবে নাকি, হ্যাঁ। তো ওইটা আমাকে বলেছিল যে যে একটা কোনো Mannerism, ক্যাচ রাখ, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। ম্যানারিজম রাখ, যেটা মানে একদম ওই চরিত্রটাই বলবে আর কি, তো ওইটা
করতে মানে আর ওই লেক কথাটা ইনকর্পোরেট করতে সব জায়গায়, ঠিক আছে, হ্যাঁ। মোটামুটি সব জায়গায় তো নয়, বাট ওইটা খুব ইন্টারেস্টিং একটা ইয়ে ছিল। আচ্ছা, বলছি স্কুল কোথায় করেছে একটু ছোটবেলা জেনে নি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, স্কুল দুজনেরই জানবো। হ্যাঁ, হ্যাঁ সেন্ট জেমস। সেন্ট জেমস থেকে আমাদের এখানে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আর তোর বাড়ি কোথায় ছিল? বাড়ি ছিল তখন গণেশচন্দ্রের, আচ্ছা, ঠিক আছে, আমি সেন্ট্রালের ছিলাম। ওরে বাবা, তার মানে অত্যন্ত আদি বাড়ি। হ্যাঁ, ওখানে মল্লিক বাড়ি ছিল। আচ্ছা ঠিক আচ্ছা, আছে? হ্যাঁ হ্যাঁ, পুরো মানে একটা জয়েন্ট ফ্যামিলি, সব হ্যাঁ, হ্যাঁ। তিনটে পরিবার থাকতো সেখানে আচ্ছা আচ্ছা, একসাথে। তারপরে যখন কসবায় চলে আসি, দেন আই ওয়েন্ট টু নর্থ সিটি। হ্যাঁ মানে গণেশচন্দ্র এভিনিউ আর ইয়ের যে ট্রানজিশনটা, কসবা হ্যাঁ। ট্রানজিশনেই আমি কলেজে চলে যাস নর্থ সিটি। হ্যাঁ, নর্থ সিটি। তারপরে নর্থ সিটি অ্যাকচুয়ালি আমি অনেক কিছুই করেছি। তারপরে নর্থ সিটিতে তো প্রচুর ফেস্ট করেছি, ঠিক আছে। আমি জানতাম না আমি কোনোদিন স্টেজে গাইতে পারবো। আচ্ছা সেটা হঠাৎ করে শুরু হবে, আমার সবকিছুই খুব হঠাৎ করে শুরু আচ্ছা, হয়। তো স্টেজে গাইতে শুরু করলি? হঠাৎ মানে একটা কম্পিটিশনে গেলাম, চোখ বন্ধ করে, মানে সে ভয়ময় চোখ বন্ধ করে রূপঙ্করের রুবি রায়, ঠিক হ্যাঁ। আছে, গাইছি, পাশে আমার বন্ধু কিবোর্ড বাজাচ্ছে, চোখ বন্ধ যখন দেখছি সব নিস্তব্ধ, আমি ভাবছি ভুল গাইছি ঠিক গাইছি, কি করছি, ছড়াচ্ছি। তারপরে যখন চোখ খুললাম দেখি হা হা করে সবাই, মানে ফ্যান্টাস্টিক হয়েছে, ঠিক আছে। বাহ। সবাই ও ভেবেছে যে actually আসল খুব ভালো গান। ট্র্যাকটা চলছে, অনেকে হ্যাঁ, ভেবেছে, হ্যাঁ, হ্যাঁ। উপরে যারা ছিল। হ্যাঁ। তো যাই হোক, তো সেখান থেকে আমার জার্নি শুরু, তো মিউজিক করতে শুরু করি। ন্যাচারালি ভালো গায় মানে স্টেজে উঠে গিয়েছে, সবাই চুপ করে গেছে মানেই ভালো গায়, নিজেকে নিজে আবিষ্কার করলো আর এবার কি। মিউজিক করতে শুরু করলাম, ব্যান্ড করলাম, সোলো সিঙ্গিং করলাম, তার একদম সাথে- একদম একটা ব্যান্ডের ব্যাপার আছে তোর হ্যাঁ, সঙ্গে। হ্যাঁ, তারপরে সেটার সাথে সাথে আমি কি করলাম, আমি পড়িয়েওছি, ঠিক আছে, ক্লাস 12 মানে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টকে ম্যাথস করিয়েছি, হুম। ছোটবেলায় 9-10 স্টুডেন্টকে পড়িয়েছি। তোর কি ম্যাথস ছিল সাবজেক্ট, মানে না, ফিজিক্স মানে সায়েন্স আমার ছিল? ফেভারিট সাবজেক্ট ম্যাথস। আচ্ছা, ঠিক আছে, তো এমনিতে সাবজেক্ট কি ছিল? সাবজেক্ট আমার 9-10 অব্দি সায়েন্স ছিল, হ্যাঁ। তারপরে আমি কমার্সে শিফট করে গেছি ও, thankfully। ও, ও, কারণ আমি জানি সায়েন্সটা মানে ওই ওই অ্যাডভান্স চাপটা স্টেজটা আপনি নিতে পারবে না। হ্যাঁ, নিতে পারবো না। তারপরে আমি কল সেন্টারেও কাজ করেছি, ওমা। ব্যাংকের কল সেন্টারে কাজ করেছি, বিপ্রোতে কাজ করেছি, টেকনোপলিস বিল্ডিং এ কাজ করেছি, আইসিআইসিআই এনআরআই, ঠিক আছে। কিছু খুব ভালো ভালো, মানে ভালো ইন দ্য সেন্স খুব সরি কলস গুলো, সেগুলো আর কি আমি বলছি একটা ঘটনা বলছি। তো কল সেন্টারে কাজ করেছি, তারপরে মাল্টিমিডিয়ার কোর্স হ্যাঁ, করেছি, হ্যাঁ। ঠিক আছে, মাল্টিমিডিয়ার কোর্স করেছি, মাল্টিমিডিয়া চাকরি করেছি, ঠিক আছে। মাল্টিমিডিয়ার চাকরি করার সাথে সাথে মিউজিক করেছি, আবার নিজের কোম্পানি তৈরি করেছি, হুম, হুম, হুম। ঠিক আছে। নিয়ে হঠাৎ করে আর কি আই থট আই উড বি সিঙ্গিং, ঠিক আছে। এবার সেই সময় কলকাতার মিউজিক সার্কিট বা মিউজিক সিনটা খুব মানে সরি স্টেটে ছিল। এবার আমার হঠাৎ করে মনে হলো যে আমার গান শোনানোর জন্য আমার মুখটাকে চিহ্নিত করতে হবে। মানে দ্যাট ওয়াজ এ ভেরি, কি বলবো, সেটা সিচুয়েশনাল হোক বা আমি একটু সেলফিশই হুম, ভাবতে, কারণ দুটো না সত্তা আলাদা। আমার মনে হয় যে গানটা একটা সত্তা, আর অভিনেতা একটা সত্তা। একে অপরের জন্য ইউজ করাটা আমার মনে হয় যে নট আ ভেরি, কি বলবো, হিউম্যান থিং আর কি। আচ্ছা, তাই? বাট হ্যাঁ, আমার মনে হয় যে এই যে আমি ভাবলাম যে আমি আমার মুখটা চিহ্নিত করলে তাহলে গানটা আমার গানটা একটু- শুনবে, হ্যাঁ। কিন্তু সেটা তার মানে কি হলো যে আমি ইউজ করলাম অ্যাক্টর, যে হুম, হুম। অ্যাক্টিং প্রফেশনটাকে আমি ইউজ করলাম, আমি কিন্তু ভালোবেসে তার ও। কাছে গেলাম না। মানে ঠিক আছে? গানটাকে পাওয়ারফুল করার জন্য Exactly, অভিনয়টা ভালো, এর exactly. মুখটা চেনাই তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু তারপরে ওখানে গিয়ে দেখলাম ইটস অ্যাবসলিউটলি এ লাভেবল জব, ঠিক আছে। আচ্ছা, তো মানে এবার তুই সারাক্ষণই নিজেকে আবিষ্কার করতে করতে গেছিস। অ্যাবসলিউটলি ওর গানটা না, আবিষ্কার মানে আমি করেছে। দেখেছি ও অ্যাকচুয়ালি আমার তারপরে গানটা থেকে সরে ট্যালেন্টেড, গেলি। না সরে ও যায়নি, ভীষণ এটা ভালো আবার আঁকে, শুরু করেছি। সাংঘাতিক ভালো আঁকে। আগে তো অনেক মেয়েদেরকে ওই পোর্ট্রেট করে করে গিফট করতে, সব সব ওটাই অনেক best gift চক্করবাজি কিনা বল? ছিল। হ্যাঁ, হ্যাঁ, মানে একটা মেটেরিয়ালিস্টিক গিফট ওরে দারুণ। ঢপের সবাই আমার দিতে পারে। মেটেরিয়ালিস্টিক গিফটই দরকার, একটা গান গেয়ে দিল আর একটা পোর্ট্রেট এঁকে দিয়ে দিল। সবাইকে কি টাকা টের দিয়ে তুই কি দিই। চাস বল? না না, আমাকে গয়নাগাটি কিনে দিক, আমাকে ঘুরতে নিয়ে যাক, একটা ওই আমার ছবি এঁকে দিল, যেটা আরো 10টা মেয়েকে দিয়েছে, 4টে গান শুনে আমার দরকার নেই বাবা অত। তুমি জিজ্ঞেস করলে তুই কি চাস, তুমি দেবে। মজার কথা বলি, আমি এত সুরেলা, মানে এত কোকিল কণ্ঠী, ওর এতখানি সাহস, ও না ভীষণ সত্যি খুব ভালো গান গায়, আর গান শেখেও, গান চর্চাতেও থাকে। আমাদের প্রেমটা যেন কোন গান দিয়ে শুরু, সবাই আমার বন্ধুরা এখনো সেটা বলে যে এই এমন এগোলি তারপরে আর কি গানটায় পড়লি। ও ধৈর্য নিয়ে বসে, আমার সে কি তখন প্রচন্ড প্রেম আর কি, তখন আর কি চলে যাওয়ার পর ওকে ফিরিয়ে এনেছি, সে আমার সাথে বসে গানটা গেয়েছিল। হ্যাঁ, আমার কিন্তু এই তখন- কোকিল কণ্ঠী আমি, মানে আমি খুব বাজে গান গাই, মানে আমি যাই হোক, নাচটা খুব হ্যাঁ। ভালো, খুব জঘন্য গান গাই। হ্যাঁ, এটা একটা মজার ঘটনা। হঠাৎ আমাকে বলছে এই যে গান তুই ব্যাগ গাইবি? গিয়ার, একটা কথা বলে তুই হ্যাঁ। ব্যাগ গিয়ার দিলি, হ্যাঁ। ওকে থেকে একটু ছেড়ে ইচ্ছে করে না রে?
না এখানে ইচ্ছে করে দেখো না, তাহলে ইচ্ছে করে না। আমার মনে হলো যে ও যখন চাইছে না। একটা টাইমে এটা আমার একটা ক্যারেক্টারিস্টিক, আমি প্রচন্ড যখন যেটা করবো একদম 100%, মানে এফর্ট দিবি, তারপর যখন হবে না ছেড়ে দে। 100%, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে। একটা সময় না মনে হয় যে আহ, যে না, যখন হচ্ছে না, মানে যখন একদম দেয়ালে পিঠ থেকে গেছে, তখন মানুষ কিন্তু ঘুরে দাঁড়ায়। তো সেই সেই সময় ওই বেশি একদম ঢপের চপ দিও না, যথেষ্ট আর কি যেমনি না, কিন্তু- যেমনি গেছে অমনি দৌড়ে দৌড়ে এসছে। কিন্তু ঢপের কিচ্ছু সেই সময় হঠাৎ বলছে এই গানটা গাইবি, আমি বলছি, হঠাৎ গান গাইতে কেন বলছি? ঠিক আছে, তখন তো ব্যাক গিয়ার নিয়ে হ্যাঁ, নিচ্ছে, হ্যাঁ। গান গাইতে কেন বলছে? আচ্ছা ঠিক আছে, গান তাহলে গাইতে আমরা বলছি। এলি কেন রে, এলি কেন? হ্যাঁ ঠিক আছে। এবার গান গাইতে বলছে, আচ্ছা ঠিক আছে, গান তো গাইতেই পারি, গিয়ে দিই, ঠিক আছে, কোনো আমাকে ব্যাপার নেই। তুলিয়েছে গানটা, এগিয়ে দে এগিয়ে দে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি না তখন দোনো মনে আছি হঠাৎ কি হয়ে গেল, যে আবার ঘুরে গেল কি করে বিষয়টা। তো যাই হোক, সেখান থেকে শুরু, তো তারপরে তো আলটিমেটলি যেরকম যা হওয়ার সে তো সে হতে থাকলো। হ্যাঁ, হতে থাকলো। তারপর বিয়ের ব্যাপারটা বাড়ি থেকে না, নিজেরা কোভিডের মধ্যে তো বিয়ে করেছিস। বাবা মোটে 45 জনকে আমরা ইনভাইট করতে পেরেছি, তখন 50 জনের রেস্ট্রিকশন ছিল। বাঁচা গেছে। অমনি না কি জানো তো, এত মানুষের এত ভালোবাসা, চেনা পরিচিত, কাউকে তো ইনভাইট করতে পারিনি। প্রচুর লোক মানে লিটারালি না, মানে লেগে পেয়েছে। গেছিল, কথা বলা ও বন্ধ করে দিয়েছিল। মানে অনেকে, মানে আমি কাকে ছেড়ে কাকে করবা, যদি পিয়ার হিসাবে যদি দেখতে চাই বিয়েটাকে, বেশিরভাগ অনেকেই করে আর কি। হ্যাঁ, Please কিছু মনে করবেন না, করো না। পিয়ার হিসেবে। পিয়ার হিসেবে আমরা কিন্তু প্রচুর প্রডিউসারদের সাথে এবং চ্যানেলের দিদি দাদাদের সাথে এত ভালোবাসার সম্পর্ক থাকা সত্ত্বেও মানে করতে কি করে করবো, 50 জনের যদি একটা রেস্ট্রিকশন থাকে, শুধুমাত্র কয়েকজন বন্ধুকে নিয়ে সেলিব্রেট করেছি, হ্যাঁ। করতে চা মানে কারণ তখন চেয়েও তো বোঝা পারি। যাচ্ছে না কবে ফাঁকা হবে, কবে কি হবে। আর বাড়ির ছাদে ছোট্ট করে করেছে। আর আমার মনে হয় বিয়ে জিনিসটা না একদম একটু কনসাইজ করে এবং খুব আন্তরিক ভাবে করলে করাটা ব্যাপারটা। দরকার, মানে হুম। করলে ভালো হয়, ঠিক আছে। মানে পিপল হু রিয়েলি ম্যাটার, হ্যাঁ, হ্যাঁ, তারা ঠিক খুব আছে। ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট, পিপল হু মানে রিয়েলি ম্যাটার, বিগ ফ্যাট তোমার ম্যারেজ ভালোতে যেগুলো হয়। খারাপে আছে, সেই হ্যাঁ, সেই হ্যাঁ। মানুষগুলো, আমার মনে হচ্ছে যে সেইটা করে, আমার মনে হচ্ছে যে ওইভাবে জিনিসটা সেলিব্রেট, ইটস আ সেলিব্রেশন, তো সেইভাবে করাটাই আমি বলবো মাচ বেটার অপশন দেন স্পেন্ডিং আ লট। রাদার আমি বলবো যে সেই টাকায় যদি তারা দুজন ঘুরে আসে কোথাও, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দ্যাট উইল বি আ মাচ ফ্রুটফুল থিং টু ডু। বাট হ্যাঁ, এটাও ঠিক, সেটা হচ্ছে যে অনেক মানুষের মানে হয় না যে একটা মানে হয়তো যারা অত- জেনুইনলি ভালোবাসে, মানে আমি হ্যাঁ, বলছি হ্যাঁ, স্নিগ্ধাদি অ্যাক্রোপলিসের যিনি কর্ণধার প্রডিউসার, স্নিগ্ধাদি আমাকে মনে আছে আমার বিয়ের আগে মেসেজ করেছিল জাস্ট দুদিন আগে, তোরা খুব ভালো থাকিস। আমার মানে এত কষ্ট হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, যে হ্যাঁ। আমি মানুষটাকে তো আমিও প্রচন্ড ভালোবাসি, সে সেটা ঠিক, জেনুইনলি আমাদের- চাইছে। মানে চ্যানেলেও এত কিছু, এত মানুষজন রয়েছে যারা আমার সুখে দুঃখে পাশে থেকেছে সব সময়, তাদেরকে বলতে পারছিস বলতে না। পারছি না। আচ্ছা, আমি ওকে যেমন জিজ্ঞেস করেছিলাম সিরিয়াল নিয়ে, তোকেও জিজ্ঞেস করি যে তোরও নিজের সিরিয়াল কোনগুলো তোর নিজের মনের কাছাকাছি বা তোর খুব ভাল লাগে। দেখো, আমি তোমাকে আগেই বললাম যে নেগেটিভ শেডস প্লে করতে আমিও খুব ভালোবাসি। খনাতে আমি কর্ণিমা বলে একটা ক্যারেক্টার করতাম, মানে আউট অ্যান্ড আউট খুব নেগেটিভ, ভীষণ মানে গ্রের একদম, মানে চূড়ান্ত। চূড়ান্ত। খুব ভালো লাগতো কাজটা করতে, মানে ওরকম ডায়লগস পাতার পর পাতা বলে যাওয়া, মানে যেটা একটা প্র্যাকটিস হোক। আর বধুবরণ তো না বললেই বধূবরণ নয়, না মানে বললেই ওই না, ওটা তো- শ্রীপর্ণা চরিত্র এখনো মানে প্রত্যেকটা মোমেন্টে আমি ভাবি এত সুন্দর করে পোর্ট্রেট ছিল, এত সুন্দর ক্যারেক্টারটা। এরকম অনেকগুলো, মিলন তিথিতে ওটা তো নেগেটিভ ছিলাম। অনুরাগের ছোঁয়াতে, হ্যাঁ অনুরাগের ছোঁয়া 4 বছর চলেছে, ভীষণ একটা ভালো ক্যারেক্টার। কিন্তু এখন যেটা তোমাকে বললাম যে ধারা, বেশিরভাগ এখন সময় তো আমরা সেট প্রপস। সেট প্রপস আর মানে খুবই কম সময় তো আজকাল চলে সিরিয়াল। কিন্তু মানে মানে এই at মুহূর্তে the- কি চলছে তোর এখন, কিছু আছে? এটা আমি সবাইকে বলতে চাই, আমি কিছু কাজ করছি না, প্লিজ আমাকে ভেবো। আমার শরীরটা একদম সুস্থ আছে, বিশ্বাস করো, কারোর কোনো প্রবলেম হবে না আমার শরীরের জন্য। না এই কি জানো, জায়গায় রোটে গেলে কপালটা- আর না প্রচুর বন্ধু বান্ধব তো আছে, বাবা ভীষণ অসুস্থ বলে। হ্যাঁ বাবা, এত ওয়েল উইশার না এখানে আছে। আচ্ছা নিবেদিতা, তুই সায়ন্তনী কি ভাবছিস? শরীরটা কিন্তু ঠিক নেই, পারবে না, 14 ঘন্টা আবার মাঝখান থেকে কিছু ফেসে হয়ে যাবি, গেলে আবার তাহলে- মাঝখান থেকে কিছু হবে, আবার- ক্যারেক্টারটা ফেসে আবার যাবে। তোর কাজাল হবে। হ্যাঁ, তোর। হ্যাঁ, এই ওয়েল উইশাররা তো ভরে ভরে রয়েছে, যে পাল্টি, এখন যে সবাই পাল্টি দিয়ে গিরগিটি পাল্টি কি সব নিয়ে- যে ওয়ার্ড মানে এটা বড় হয়ে যাবে, কারণ এই শব্দগুলো নিয়ে কথা না বলেও তো পারা যায় না। সেটা হচ্ছে এখন তো পাল্টি গিরগিটের যুগ। হ্যাঁ, এটা এখন না, এটা বরাবরই ছিল। হ্যাঁ। আমাদের দিকটা বেশিরভাগ মানুষ দেখতে ভালোবাসে, তার কারণ আমাদেরকে হয়তো লোকে টিভিতে চেনে, দেখা যায়, হ্যাঁ, লোকে চেনে। এটা সব মহলেই পাল্টিটা বলে রয়েছে। পাল্টি হ্যাঁ, গিরগিটে হ্যাঁ, আছে। সমস্ত industry মানে তোমাকে আমি এটা এক্সাম্পল দিচ্ছি, যখন আমার মায়ের ক্যান্সার ধরা পড়লো, আমি তাই সেই হেয়ার ড্রেসারের নাম বলছি না, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, খুব সিনিয়র আমাদের এক প্রফেশনাল হেয়ার ড্রেসার অনিকদার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আচ্ছা। অনিকদা ভীষণ ফাদার ফিগারের মতো, মানে আমার জীবনের প্রথম টিভিসি সেই অ্যাডটা আমি অনিকদার সাথেই করেছিলাম, মানে সে আমার এখনো মনে আছে। আমি
ওয়াশরুমে ছিলাম, তো ফোন এসছে। হ্যালো, আমি অনিক দত্ত বলছি। যে কে অনিক দত্ত? ভূতের ভবিষ্যতের অনেক। ও হ্যাঁ, মানে just oh my God, এরকম change। প্রথমে অনিক দত্তর মাথায় রেখে হ্যাঁ অনিকদা বলুন বলুন বলুন, তুমি এক্ষুনি কি আসতে পারবে? যে হ্যাঁ আমি এক্ষুনি আসতে পারবো, সানরাইজের টিভিসি। মানে অনিকদাকে দেখে তো মানে সবাই তো মানে অনিকদা যা করে মানে প্রচন্ড, আমি তাই। জীবনে কখনো বকা খাইনি ওনার হাত থেকে। উনি পরবর্তী সময় একটা অন্য জায়গাতে কাস্টিং এর জন্য ভেবেছিলেন, তখন সেই আমার তখন কাজের খুব দরকার, আমার মায়ের ক্যান্সার ধরা পড়েছে, সেই হেয়ার ড্রেসার দায়িত্ব নিয়ে বলেছিলেন যে ওর তো ক্যান্সার হয়েছে, মানে আমার ক্যান্সার হয়েছে, আমি তো কাজ করতে পারছি না, কাজ করছি না এখন। সেটা অনেক পরবর্তী সময়ে গিয়ে আমি অনেকদার বাড়িতে গেছিলাম, তখন অনেকদার ওয়াইফ আমাকে বলেছিলেন এ তো যে, মহাযন্ত্রণা। তাই বারবার বলে যেতে হয় আমার কিছু হয়নি, আমি সুস্থ আছি, আমি সুস্থ আছি, আমার কাজ চাই, অনেকদিন হয়ে গেলো কাজ করছি না। আচ্ছা, এই যে কাজ চাই ব্যাপারটা, তোরা মোটামুটি রেগুলারলি কাজ করিস, সেটা আমি দেখেছি, সেটা আলাদা কথা। এখনো কিছুদিন বসে আছে সেটা কোনো ব্যাপার না, সুস্থ হয়েছে, তাহলে সুস্থ হয়ে কপালের গেছে। গন্ডগোল রয়েছে গো, মাঝে অনেকগুলো কনফার্ম হয়ে গিয়ে যখন আমি তো অসুস্থ হয়ে পড়লাম, যখন শুরু হবে জোয়ার ভাটা, তারপরে আমি নতুন কাজের জন্য ওয়েট করলাম, সেটা আবার পিছিয়ে গেল, এই সব ভোটের পরিস্থিতি, এই জন্য কনফার্ম হয়ে গিয়ে দুটো কাজই কেচে গেল, মানে এটা একটা এটা টাইম একটা সময় টাইম থাকে। হ্যাঁ। এবার কথা হচ্ছে, আমি তোদেরকে দুজনকে জিজ্ঞেস করছি যে তোরা এতদিন ধরে অভিনয় করছিস, এত পপুলার, মানে যথেষ্ট পপুলার ফেস তোরা দুজনেই, তো সেইভাবে ছবিতে রিফ্লেকশনটা দেখা যায় না। ছবি তো এখন হচ্ছেই না সেগুলো। সেটাও ঠিক কথা, ছবি কমে গেছে, সবই কমে গেছে, মানে বরং সিরিজ গুলো ভালো করে হচ্ছে। সিরিজও সিরিজেও সামাও, ও তো দেখো আমি ও সিরিজে তো করেছে হ্যাঁ। হইচইতে, আমিও ইনিশিয়ালি কাজ করেছিলাম। আমি ঠিক বুঝতে পারি না, আমি যদি মেগাটায় অভিনয় করতে পারি এবং তাদের যদি মানুষজন বলে যে খুব ভালো অভিনয় করলি, তাহলে পরে কেন তোমরা ভাবো না যে আমি সিরিজেও করতে পারবো? সেখানে কেন কনসিডার করছো না? আগে যেরকম একটা ছিল, মানে সিরিয়ালে তোমার মুখটা করলে overused হয়ে গেছে, তাহলে তোমার নায়ক করা যাবে না, এই হ্যাঁ, সমস্ত overused এখন হয়ে উঠে গেছে। তো এবার বিষয়টা হয়ে গেছে যে এখন পুরো গোটা ইন্ডাস্ট্রিতেই প্রোডাক্টস এত কমে গেছে, মানে সিরিয়াল আগে যেখানে প্রায় 30+ সিরিয়ালস চলতো, এখন তো 22টা উইচ ইজ ভেরি আনফরচুনেট। সিনেমা সেইভাবে হচ্ছে না, ঠিক আছে। আর সিনেমার পিছনের যে এই ইম্পা ফিম্পা ঝগড়াঝাটি মারামারি শিক্ষিত কেলেঙ্কারি, ভেরি ক্লস্ট্রোফোবিক সিচুয়েশন, কারণ আমরা তো এটাই পারি করতে। আমি হ্যাঁ। নয়, ঠিক আছে, আমি মিউজিক হ্যাঁ। নিয়ে কিছু করলাম, বা আমি ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে কিছু করলাম, ঠিক আছে, আমার তোর মাল্টিপল ওয়ে আছে সেগুলো, হ্যাঁ। একটু আছে, কিন্তু সেটাও আমি বলবো যে সেটা অভিনয়ের মতো এত স্ট্রং ইয়েটা না। করা, মানে হ্যাঁ, মানে সেটাকে মানে pursue করাটা artist, ইজ আ ডিফারেন্ট ইস্যু। কিন্তু সেইখানে এই যে গোটা সিচুয়েশনটা, আমি বলবো যে ইটস আ ভেরি ক্লস্ট্রোফোবিক সিচুয়েশন। আর সব থেকে বড় কথা হচ্ছে যে মানে আমার মনে হয় যে একজন আর্ট ক্রিয়েটিভ পার্সন আর একজন পলিটিক্যাল পার্সন, এই দুটো সত্তা কমপ্লিটলি আলাদা, ঠিক আছে। তো দুটো একসাথে না করাটা খুব মুশকিল। এই যেরকম সাউথে আমি বলবো যে তাহলে সাউথে কি হচ্ছে না, সাউথে যিনি তামিলনাড়ুর সিএম হলেন, থালাপতি বিজয়, থালাপতি বিজয়, তো সেই ক্ষেত্রে উনি কিন্তু কমপ্লিটলি ফিল্মটা ছেড়ে ছেড়ে দিয়ে কাজটা হলেন, করছেন। হ্যাঁ। কারণ এটা একটা ফুল টাইম জব, এটা কিন্তু আমি কিন্তু হঠাৎ আমাদের মনে এখানে হলো বল যে- এমপি হচ্ছে, আবার তারপরে ছবি করছে, আবার ওদিকে হ্যাঁ, এটা কিন্তু কখনো ওই হয় একটা না। ইচ্ছে ছিল, একটা শখ ছিল, দিস ইজ নট না, না, দিস না। ইজ নট আ, মানে মানে কোটি মানুষকে কোটি তুমি ঠকাতে মানুষের, পারো না। কোটি কোটি মানুষের পুরো ফিউচারটা এই কাজটার উপরে ডিপেন্ডেন্ট। তো সেখানে তুমি খেলা তোমার খেলা শখ করে মেটানোর জন্য ইউ ক্যানট জাস্ট ফটোশুট করার জন্য পার্লামেন্টে যাওয়াটা কখনো উচিত একেবারেই না। প্রচুর মানুষের না মানে তাদের ব্রেড অ্যান্ড বাটার থেকে শুরু করে তাদের অনেক ভালো মন্দর দায়িত্ব তোমার উপরে, তোমাকে তারা ভোট দিয়ে তোমরা তাকে পাচ্ছে, তোমাকে নির্বাচিত করছে, সেই জায়গায় তোমার একটা হিউজ রেসপন্সিবিলিটি তাদেরকে তাদের ভালো করার জন্য। সেখানে তুমি শুধু ভোটের সময় গেলে, তার পাশে বসে ভাত খেলে, তার রান্নাঘরে গিয়ে রান্না করলে, ভালো ভালো চারটি কথা বললে, তারপরে তুমি আবার 5টি বছর পুরোপুরি গায়েব, তখন তুমি তোমার নিজের কাজ করছো, এটা তো আচ্ছা, ইদানিং কালে এই যে পাল্টে যাওয়া মানুষের যে রং বদলানো, দল বদলু যেটাকে বলে, হ্যাঁ, এই দল বদলু হয়ে যাওয়ার একটা ব্যাপার আমরা লক্ষ্য করতে পারছি, এটা নিয়ে একটু আলোচনা করবো। আর একটা তার আগে জিজ্ঞেস করছি, তোদের কখনো আমরা মুখ্যমন্ত্রীর আশেপাশে বা ওই যে মঞ্চে বা ওইতে বা অনেক ছোটখাটো আর্টিস্টকে আমরা দেখেছি যে সেখানে গিয়ে নাচানাচি করছে, তোদেরকে দেখিনি, এটা কি তোদেরকে ডাকা হতো না, নাকি তোরা ইচ্ছা করে অ্যাভয়েড করছিস কোনটা? আমার মনে হচ্ছে যে পলিটিক্সটা অ্যাভয়েড করছিস? হ্যাঁ, 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 কারণ আমি সত্যি বলছি যে যেটা করছি সেটাতে খুব ভালো আছি। আমার মনে হয় যে ওই কোয়ালিটিটা আমার নেই, ওই যে কোয়ালিটিস গুলো থাকা দরকার ওই কাজটা করার জন্য, ওই কোয়ালিটিস গুলো আমার নেই। হয়তো যারা করছে তাদের মধ্যেও নেই, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমার মধ্যে নেই। মোদ্দা কথা হচ্ছে যে আমি, এবং
সারা জীবন 21শে জুলাইয়ের মঞ্চে দেখিনি বা থ্যাঙ্কফুলি ডাক পড়েনি। হ্যাঁ, হ্যাঁ, ডাক কখনো favorites হতে পড়েও পারে। নি, আমরা সেই ফেভারিটস হইও নি। এবং হ্যাঁ, ডেফিনেটলি যারা হয়েছেন আমি বুঝতে পারি, যেহেতু আমরা ফ্রিল্যান্সার, আমাদের একটা মানে ইনসিকিউরিটি রয়েছে ভীষণ ভাবে। ঠিক আছে, তাদেরকে নিয়ে আমি কখনো বক্তব্যের জায়গাতেই রাখছি না। আমাদের কখনো মনে হয়নি যে এই ফেভারিটিজমের দলে আমাদেরকেও ঢুকতে হবে। যেইটুকু পেয়েছি বিশাল উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব কষ্ট হয়েছিল যখন অভয়ার সময় আমরা আমাদের জায়গা থেকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলাম। আমাদের এই সতীর্থ কিছু বন্ধু বান্ধব তারা মহিলা, এবং সেই জায়গা থেকে তাদের কিছু ডেরোগেটরি কমেন্টস, অভয়ার জন্য আমরা দলমত নির্বিশেষে কোনো কালারকে না দেখে আমরা কিন্তু পুরো বিশ্ব হুম। সেই আন্দোলনে পার্টিসিপেট করেছিল। তুমি একটা দলকে ভালোবাসতেই পারো, তার মানে আজকে যে মা সন্তানহারা হলেন তার কষ্টটাকে তুমি কম করে, বা এটা কিছুই হয়নি আর আমরা মিছিলে হাঁটছি মানে, তাহলে মনে হচ্ছে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি। মিছিলে হাঁটছি মানে আমরা টিএমসির এগেনস্টে যাচ্ছি, এরকম তো কোনো কথা আমরা কখনো বলিনি। খুব অদ্ভুত লাগলো। সেই ভদ্র মহিলা সেই সময় তো লিখিয়েছিলেন, এবং যা নয় উনি পোস্ট করতেন, এখনো ফেসবুকে উনি সবসময় পোস্ট করতেই থাকেন। শুভ বিবাহের জন্য যখন প্রথম টেলি একাডেমি, এই জীবনে প্রথম, আমি আজ পর্যন্ত কোনো অ্যাওয়ার্ডই পাইনি, ও এই রেকগনিশনটা পেলো। ও কিন্তু আমি বুক বাজিয়ে বলতে পারি, কেউ বলতে পারবে না যে ও নিজে ফোন করে বলেছে প্লিজ আমাকে একটা অ্যাওয়ার্ড দাও। ওর মানে কাছে আমি কিন্তু তো ফোনটা অবাক হয়ে এসছে। গেছিলাম যে আমি পাচ্ছি, আমি বিশ্বাস ঠিক করিনি। ঠিক পাচ্ছি, তো তাহলে বোধহয় নমিনেশন আছে, আমি পাবো না। হুম। ঠিক আছে। তারপরে ফোন করছে, মানে চেক নেমের জন্য। আমি বলছি, সত্যি ঠিক ঠিক লোককে কন্ট্যাক্ট করছে তো? হ্যাঁ, এমনকি ওখানে বসে আছি তখনও বলছে হ্যাঁ গো, তুমি আমি না পাবে। আমার সামনে দিতে বসে আছে যারা আর কি মানে উঠবে, ও দেখি এগিয়ে গেছে, ওকে ডেকে নিয়ে গিয়ে ফিরে আসে। আমি বলছি, কি গো তোমাকে দেবে না ইন্দ্র, তোমাকে যে ডাকলো, আমি যে সবাইকে বলে দিচ্ছি তুমি পাবে। মানে আমি তখনও মানে শিওর হ্যাঁ। হতে পারছি না যে অ্যাকচুয়ালি টেলি একাডেমি পাচ্ছে, কারণ আমরা তো কাউকে ফোন করে, ও তো কাউকে ফোন করে বলেই নি যে আমাকে একটা অ্যাওয়ার্ড দিতে হবে। তারপরে সেই ভদ্রমহিলা এবং তার না, আমার কনসেপ্ট ছিল যে একজন একটা সম্মান আমাকে কেউ দিচ্ছে, আমি সেটাকে না, না, huge এসব ব্যাপার। কেন করবে? এবং তারপরে সেই ভদ্রমহিলা আমি দেখলাম ফেসবুকে লিখেছেন, তিনি আজকে এটা দেখলে, বাট তিনি তো খুব ভালো করেই বুঝতে পারছেন, তাকে আমি এতটা ফুটেজ দেবো না বলে তার নামটা আমি নিচ্ছি না। তিনি লিখলেন, কত বড় পাল্টিবাজ, অভয়ের সময় তো তোরা হাঁটলি, তাহলে পরে এই মহিলার থেকে আবার তোরা মাননীয়ার থেকে কি করে প্রাইজটা নিলি, কি করে অ্যাওয়ার্ডটা নিলি, পাল্টিবাজ। ভালো ভালো রিপ্লাই অনেকে ভালো রিপ্লাই দিয়েছে। ফার্স্ট অফ অল তো আমি এখানে বলতে চাই, যেটা আমাদের সাধারণের টাকা থেকেই আমাদেরকে রেকগনিশনটা দেওয়া, আর মাননীয়ার কোনো অসুবিধা হচ্ছে না। মাননীয়ার মনে হয়নি যে তার এগেনস্টে আমরা বলেছি, আমরা অভয়ার জন্য লড়েছি, আমরা কারোর এগেনস্টে বলি না। সেখানে পাল্টি খাওয়ার তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, তোমরা পাল্টিবাজ হতে পারো, যখন তখন পাল্টি খাও, তোমাদের সেই ইন্টিগ্রিটি নেই। আমার হাজবেন্ড কিন্তু কখনো কাউকে ফোন করে বলে আমাকে একটা অ্যাওয়ার্ড দিতে হবে। আচ্ছা, এখন যারা পাল্টি খাচ্ছে কিরম লাগছে? না, আমার তো মজা লাগে। একটাই বক্তব্য আছে। আমার মনে হয় যে যে কোনো নেতা, যে কোনো লিডার, এবং যে কোনো এন্টারটেইনার, ঠিক আছে, যে কোনো পাবলিক ফিগার, আমি বলবো সেটা হ্যাঁ। এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে হোক, যে কোনো, হ্যাঁ। যে কোনো ফিল্ডে হ্যাঁ, হোক, আমার মনে হচ্ছে তাদের না বিশাল বড় একটা দায়িত্ব আছে অ্যাবাউট হোয়াট দে সে। হুম। সে মানে ফার্স্ট অফ অল অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, এবং সেই যেটা বলছে ছ্যাবলামো করা যাবে না। সেটার মধ্যে কিন্তু একটা শিক্ষা থাকতে হবে। হ্যাঁ। কারণ আমি একটা মানে পাবলিক ফিগার, লোকে আমাকে ইমিটেট করবে, লোকে আমাকে আইডলাইজ করবে, ঠিক আছে, সেইখানে আমি যা খুশি তাই বলতে পারি না। কিন্তু না। আমি দেখেছি যে খুব বড় বড় লোকজন আর কি, মানে যে মানে ইন্ডাস্ট্রি, তাদের ইন্ডাস্ট্রির বড় বড় মুখ আর কি, তাদের নাম যেটা বলছে তার মধ্যে কোনো সফিস্টিকেশন নেই বা কোনো লিডার ব্যাপারটা নেই আর কি। তার মনে হচ্ছে যে পাড়ার পাড়ার মধ্যে ঝগড়া হচ্ছে। হুম। আর আরেকটা দেখেছি যে বলে না যে ধরো আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তুমি যখন ভুল করবে আমি কিন্তু তোমাকে বাঁচাবো, হুম। আমি সেই ভুলটাকে ধরাবো যে তুমি না ভুল করছো, নিবেদিতা হুম, দিদি ভুল করছো, তুমি এটা করো না। তো আমি দেখছি যে সবাই ফার্স্ট অফ অল নিজের কালার যখন ভুল করছে সেটাকে ধামা চাপা দিতে চেষ্টা না, criticize করছে। আর আমার দ্বিতীয়ত হচ্ছে যে দে আর অলওয়েজ কনসেন্ট্রেটিং অন ক্রিটিসাইজিং দ্য আদার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা যে তোরা অসম্ভব, মানে এই কি বলবো, হচ্ছে মানে যাকে বলে তোরা পথ কুকুরদের নিয়ে কাজ করিস, তাই তো? এবং চেষ্টা এই করি। সারমেয়দের এই যে কাজ করিস এবং তাদেরকে রিহ্যাবিলিট করিস, তাদেরকে নিয়ে আসিস যেখান থেকে খবর পাস, না, সেখান আসলে থেকে। এটা বলতেই হবে, যেমন ঋতিশা, এখন ঋতিশা, আমরা তো সবসময় হয়তো
সেই জায়গাতে যেতে পারছি না, থাকতে পারছি field work টা স্পটে, করতে ফিল্ড পারছি ওয়ার্কটা করতে পারছি না। নীতিশা এবং তার সাথে আরো অনেকে, দময়ন্তী আগে ছিল, দময়ন্তী এখনো আছে, ওরা যেভাবে জান প্রাণ লড়িয়ে কাজটা করে, আমরা হয়তো ডোনেশনটা দিচ্ছি, আমরা এখন আমি কাজ করছি না তাও চেষ্টা করি যেটুকু পারি আমি ডোনেট করতে, এবং সবাইকে রিকোয়েস্ট করি যে এনি donate অ্যামাউন্ট কর। ক্যান মেক আ হিউজ ডিফারেন্স। মানে তুমি 10 টাকাও যদি দাও, আমরা এত খরচা করি, সেটা ওদের একটা খাবারের একজনের মিল কোথায় চলে তোরা আসে। তুলে আনিস তোরা? ধরো আমি যেমন ফেসবুকে পোস্ট করি যে অনেকগুলো বাচ্চাকে রেস্কিউ করা হচ্ছে, ওখানে তোমার একটা জিপের একটা নাম্বার দেওয়া থাকে, হ্যাঁ। ওখানে তুমি না, যা সেই পারো জিপে কুকুরগুলোকে কোথায় দিস তোরা? অ্যানিমেল সেন্টারে থাকে ওরা, অ্যানিমেল আচ্ছা। রিহ্যাব গুলোতে যেগুলোতে আছে সেখানে ওদেরকে রাখা হয়। যেমন জাস্ট কয়েকদিন আগে, 1 মাস হলো, চিকু বলে একটা বিগেলকে, তার কনভালশন হয়েছিল, বাচ্চা বেবি একখানা। তার যে ওনার, তাকে আমি বাবা মা বলবো না, তার যে ওনার, মালিকই বলবো, সে এতটাই সাইকো যে কনভালশন যখন হচ্ছে ওটাকে ঠিক করবার জন্য বাচ্চাটাকে ধরে মাটিতে এতবার আছাড় মেরেছে যে বাচ্চাটার ব্যাক পোর্শন তোরা জানতে পারলি কি করে? রীতিশাই ফার্স্ট আমাকে পাঠালো যে দিদি এটা রেস্কিউ করা হয়েছে, প্লিজ ওর জন্য তোমার ডোনেশন মানে চাইছি। এই যে রেস্কিউ তোরা করিস, হুম। হ্যাঁ আমি দেখেছি পাড়িয়াতে, যে এই যে জানতে পারি, সেটা কি আশেপাশে বাড়ির লোক বলে দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি, হ্যাঁ ডেফিনেটলি। মানে অনেকে হয়তো এবার ধরো তোমার প্রতিবেশী তোমার সাথে সামনাসামনি আসতে পারছে না, কারণ বেকার ঝগড়াঝাটি হ্যাঁ, হয়ে যাবে, কোনো লিগ্যাল সে হ্যারাসমেন্ট ফোন হবে, করে জানিয়ে দেয়। সে ফোন করে জানালো যে আমি দেখতে পাচ্ছি যে এই কুকুরটাকে দিন রাত রোদের ভেতরে খাঁচায় বন্ধ করে রেখেছে, খেতেও দিচ্ছে না, এরকম বহু হয়, হ্যাঁ। খেতেও দিচ্ছে না, জলও দিচ্ছে না, একটা ছোট্ট খাঁচায় আটকে রেখেছে বা চেন দিয়ে লিশে আচ্ছা, আটকে বাড়িতে রেখেছে। খাঁচার মধ্যে রাখা কি উচিত? কখনোই উচিত না, Definitely. কখনোই উচিত না। এমনকি তুমি chain ছোট্ট দিয়েও বেবি বেঁধে চেন রাখা দিয়ে উচিত। বেঁধে রাখা উচিত না। ছোট্ট বেবি, সে খাটে উঠলে দুম করে পড়ে যাবে, শোয়ার সেই জন্য সময় তাকে আমরা যেমন কেজে বাচ্চাদের রাখলে ওটা অন্য জিনিস, কিন্তু তুমি একজনকে নিয়ে এসে, এবার ওটা প্রতিটা অনেক অনেক, একটা জিএসডি, তার তিনটে বাচ্চা অসুস্থ হয়েছে, প্যারালাইজড বাচ্চা, ও জন্ম দিয়েছে মা, তাকে কোনা এক্সপ্রেস হাইওয়েতে এই রোদের ভেতরে মা 3টে বাচ্চাকে ফেলে রেখে চলে গেছে। সে কোনো ব্রিডারই হবে, বাচ্চাগুলো সুস্থ হলে পরে তাহলে ওকে বিক্রি করে টাকা পয়সা রোজগার করতেছে। আমি সবসময় সবাইকে এই জন্য বলি যে মানে ব্রিডারদের সংসার চলবে সব বুঝতে পারছি, কিন্তু মেজরিটি তারা তাদের কুকুরদের বিড়ালদের প্রতি দেখেছি খুব একটা ভালোবাসা কিচ্ছু নেই, তাদেরকে শুধুমাত্র একটা প্রোডাক্ট হিসেবে ইউজ করে বিজনেসটা মানে করবার জন্য। যাদেরকে প্লিজ আপনাদের- অ্যাডাপ্ট করুন, কিনবেন না। আমি বলবো যাদেরকে নিয়ে আপনাদের সংসার চলে, ব্যবসা, আমার তাদেরকে মনে একটু হচ্ছে ভালোবাসুন। একটু ভালো রাখাটা এটা তারা ডিজার্ভ করে। তারা deserve আর করে। এখন যেটা হচ্ছে আমার আচ্ছা, যেটা, এই যে সুপ্রিম কোর্টের লর ফলে এটাই আমি বলতে যাচ্ছি। পাঞ্জাবের মানে ওইখানে তো সবাই দেখো আমার একটা কুকুর মেরে জিনিস মনে ফেলছে। হয়, বিগত বছরও আমরা দেখেছি, এটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয়, যখনই আমাদের দেশ কোনো একটা ক্রাইসিসের সম্মুখীন হয়, সেখানে ফোকাসটাকে শিফট করার জন্য না, আমি দেখেছি তখন প্রত্যেকটা বড় বড় ন্যাশনাল চ্যানেলগুলো, ডগ এখানে কামড়ে দিয়েছে, ডগ একে অ্যাটাক করেছে, ডগ, আমি বলছি না যে সব ক্ষেত্রে মানুষেরই দোষ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি মানুষ খুব ইনস্টিগেট করে। আমরা কিন্তু তার আগের স্টোরিটা দেখিনি যে তুমি হয়তো কুকুরটাকে ঢিল ছুঁড়েছো বা মানে তুই মেরেছো। বলতে চাইছিস একটা জায়গা থেকে চোখ ঘোরানোর জন্য কুকুর একদম, আমার এটা মনে হয়। টার্গেট করা হয়? একদমই, যখনই আমাদের দেশ খারাপ কোনো বলছিস না ক্রাইসিস, কিন্তু, বলছিস না কিন্তু, ঠিকই আর বলছিস। না, আমার recently আরেকটা জিনিস দেখেছি যে এই সুপ্রিম কোর্টের যে রায়, সেটা কিন্তু সব মানে একদম 100% ক্ল্যারিটি দিয়ে আমরা কেউই জানি না, না, আমরা কেউ এবং পড়িনি তো। সেটাকে সবাই ইউটিলাইজ করছে, হ্যাঁ, যারা ডগ যখন হেটার্স হ্যাঁ 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 তারা সেটাকে ইউটিলাইজ করছে, যে অত্যাচার করছে। ইউথেনাইজ করার ব্যাপারটা কমপ্লিটলি একটা ভুল খবর, কিন্তু খবরটাকে এমন ভাবে মিডিয়া এবং মানে টেকনিক্যালি বড় বড় মিডিয়া হাউস তারা এমন ভাবে রটিয়ে দিল, মানে এখন আমি বলতেই পারি আমি তো কুকুরটাকে মেরে ফেললাম, কেন পাগল হয়ে গেছিল, কেউ তো আর দেখতে যাবে না, তো কুকুরই না, কিন্তু মেরে আমি তো ফেলার কেউ নই না। ওকে তো তোমার আর মেরে ফেলার ফাঁসির জায়গা কথা- দিতে হবে, তারা সেটাকে একেবারেই আমি তাই। আবার anesthesia একটা করে ভিডিও দেখছিলাম যে গাড়িতে তোলাও যেটা হচ্ছে, সেটা মানে ব্রুটাল। ভেরি ব্রুটাল। আমি তাই জন্য কালকেই একটা রাত্রিবেলা দেখতে দেখতে, মানে আমি জানি যে রাত্রিবেলা যে কোনো পোস্ট আমি দেখি না। ইয়ে হয় না, মানে Reach হয় না। রিচ হয় না। বাট আমি না কোথাও গিয়ে কোথাও তো ভেন্ট আউট করতে তুই হবে। যেটা বললি এরকম আর কি? আছাড় মেরেছে, আমি না, ভাবতে আমি দেখছি পারছি না। ভিডিওতে দেখছি হিঁচড়ে ওখানে হিঁচড়ে নিয়ে কুকুরগুলোকে যাচ্ছে। নিয়ে যাচ্ছে। এই আমি একটা পোস্ট করলাম, পুরোটা পড়তে পারি না, আমার সত্যি আমার এগুলো ভীষণভাবে মেন্টালি আমাকে এফেক্ট করে, বিশেষ করে ওদের জন্য, যে যাদবপুর ইউনিভার্সিটি থেকেও ওরা যারা যে ওই মানে আমি পুরোটা পড়িনি, আমি না পড়েই বলছি, ওদেরকে মনে হয় খেতে দেওয়া হবে না বা ওদেরকে ওখান থেকে শিফট করে দেওয়া, এরকম কিছু কথা হচ্ছে, মানে যেটা আমি ভাবতে পারি না, মানে এটা আমি ভাবতে পারি না। বেশিরভাগ লোক বলবে আপনার যখন এত পিরিত তাহলে বাড়িতে নিয়ে গিয়ে রাখুন, বাড়িতে আমরা রেখেইছি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার পিরিত নাই হতে পারে, আপনার
পাশের কুকুরটা হয়তো আপনাকে কামড়ে দিয়েছে, সে হয়তো অসুস্থ হয়েছে, আমি বলছি না তাকে আপনাকে যত্ন করতে হবে, আপনি খবর দিন, এনজিও প্রচুর আছে, তারা এসে তাকে রিহ্যাবিলিট করবে, তো তাকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে, কিন্তু আপনি তাকে বিষ খাইয়ে মেরে ফেলতে পারেন না। আমি আর যদি যদি ভিডিও দেখেছি নিয়ে গিয়ে পাটা ক্যাচ করে কেটে দেয়। একটা বিড়ালকে করেছে, তাও দেখ তো কিছু বাচ্চা, মানে তাদের কতখানি ক্রিমিনাল মাইন্ডেড তারা, বিড়ালটাকে মানে আউট অফ ফান তার হাত কেটে দিয়েছে। আরেকজনকে দেখলাম অদ্ভুত ভাবে, মানে আমি মানে খুব আর না, কেউ কেউ বলবে যে এরা আমাকে কামড়ে দিচ্ছে, আমার তাই রেবিস হচ্ছে, এই হচ্ছে। ঠিক আছে, আমি বুঝলাম আপনি সত্যি, রেবিসটা একটা ভয়ঙ্কর অসুখ, আমি সব মানতে পারছি, তার জন্য তো আপনাকে আমাদের রাজ্য, আমাদের প্রত্যেকটা সরকারকে দায়িত্ব নিতে হবে যে তাদেরকে আমরা ভ্যাকসিনেট করব, তাদেরকে নিউটারিংটা করব, এরা তারা তো নিজে নিজে করতে পারবে না। আজকে যদি আপনার বাড়ির পাশে, ধরো তোমার পাড়ার দাদা একটা গুন্ডা, সে বাড়ির পাশে থাকে, তাকে তো আপনি রিহ্যাবিলিট করার কথা বলছেন না, কেন আপনার সাহস হচ্ছে না? সে তো একটা সোসাইটির গ্যাংরিং, সে তো একটা সোসাইটির ঘা, যে থেকে আরো 4টে মানুষের ক্ষতি করছে। তাকে তো ধরে প্রপারলি জেলে পোড়া তাকে তো বলার আপনার সাহস নেই যে এই পাড়ার গুন্ডাটাকে এখানে থেকে বার করে দাও, সে এখানে থাকবে না, তাকে জেলে পড়ো, তাকে খুব দোষণ হয়। ইউথেনাইজ করো, তাকে মেরে ফেলো। তাহলে কুকুরটা কি দোষ করলো? ইউথেনাইজটা আমার মনে হয় মানুষেরও করা আসা উচিত। না, সেটা সেটা একটা অন্য স্বেচ্ছা মৃত্যুটা মানুষের আসা সুইডেনে এসে গেছে, কিন্তু আমি বলবো যে এরা তো নিজেরা বেচারা বলতে পারে না, ফলে এদের হয়ে একটা কোনো বডি থাকা উচিত যারা এটা ডিসিশন নেবে এবং তারা দেখবে সেরকম বডি আমাদের কি আছে, আমার জানা নেই। ছায়া এখানে খুব ভালো কাজ করে, সবাই খুব অপরচুনিস্ট, সবাই মানে এনজিও হিসেবে কাজ করে, কিন্তু একটা গভর্নিং বডি যারা এটা নিয়ে পুরো কাজ করবে না না না, আসলে ওদের ওখানে কাজ করলে পরে যদি আমি বলি, টাকা বা বিজনেস কোনোটাই তো তোমাকে ওরা দিতে পারবে না, তাহলে পরে কেন শুধু সেবা দিতে হবে? কাটমানিও ঢুকবে না, কিন্তু কোনো কিছু নতুন সরকার তাদের কাছে এরকম একটা আশা করবো যে নতুন সরকার যদি তোরা সবাই মিলে যারা ভীষণ ভাবে আশা তোরা ডগ লাভার বা যারা রেস্কিউয়ার যারা করিস, এই ডগ লাভারটার ভেতরে একটা কোট অ্যান্ড কোট তো একটা ব্যাপার আছে, ডগ লাভাররা শুধুমাত্র ব্রিড ডগদেরই লাভার হয়, তারা আবার পাড়ার নেড়ি তাকে আবার তখন আর ভালোবাসে তাদের কোথায় সব পালিয়ে যায়, হাওয়া হয়ে যায়। এখানে কি আমরা মাঠটা খেয়েছিলাম কি না, আমরা প্রপার প্লেটে, রাজডাঙ্গাতে প্রপার প্লেটে ওদেরকে খাবার দিচ্ছিলাম। তোদের সঙ্গে কি হয়েছে? হ্যাঁ, সেখানে মানে আমাদের সোসাইটির বড় বড় মাথারা, মানে তথাকথিত খুব শিক্ষিত মানুষজন, মানে আমি যা শুনেছি তারা একজন এক্স কমিশনার, ডিআইজি এরকম নাকি পোস্টে, তারা একদম কমপ্লিটলি ইনটক্সিকেটেড অবস্থায় শুধুমাত্র কুকুরদের খেতে দেওয়া হচ্ছিল বলে মারপিট, এবং এত নোংরা তাদের ভাষা, এবং মারপিটটা তো মানে প্লেটে করে দিচ্ছিলাম, আর আমরা সব জায়গাতে প্লেটটা উঠিয়েও নিচ্ছিলাম যাতে কোনো রকম ভাবে জায়গাটা নষ্ট না হয়। তারা ক্লাবে বসে আড্ডা মারছিলেন এবং কমপ্লিটলি ইনটক্সিকেটেড ছিলেন, এবং সে ঝাঁকে ঝাঁকে লোক ছুটে আসে, এবং তারা নাকি ওই পাড়া নাকি ভীষণ শিক্ষিত একটা পাড়া রাজডাঙ্গার। এই যদি শিক্ষার অবস্থা, শ্রীলেখাকেও তো এটা ভুগতে হয়েছে। তবে শ্রীলেখাদিকে সবসময় হ্যাটস অফ টু শ্রীলেখাদির মেরুদণ্ড সত্যি খুব শক্ত, এবং কোনো কিছুতে ভয় পায় না, সবকিছুতে কিন্তু আসে, মাথা নত করেননি, এবং নিজের বিবেককেও কখনো বিক্রি করতে তো আমি শ্রীলেখাদিকে কখনো দেখি না। আমি মোটামুটি এখানে শেষ করি, জানিস অনেকক্ষণ গল্প আরো গল্প অ্যাকচুয়ালি করতে আমরা আসবো। হ্যাঁ, তো মোটামুটি একটু সাম আপ করি যে ওরা হাজবেন্ড ওয়াইফ, ওরা দুজন এত বন্ধু বৎসল এবং এত আড্ডা মারতে ভালো লাগে যে আমার মানে আড্ডাটা শেষই হচ্ছিল না, আরো চলতে পারতো, কিন্তু আমরা সময়ের অভাবে এখানে শেষ করে দিলাম, একটা তো সময়ের মধ্যে শেষ করলাম, এবং আশা রাখলাম যে আবার আমরা এরকম ভাবে একটা সুন্দর একটা আড্ডা সেশন করব। এই বলে আজকে আমার এই ছোট্ট অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন, নমস্কার। নিবেদিতাদির সাথে আড্ডা মারতে আমাদের দারুণ লাগে, আর বারবার আমি যাতে এখানে আসতে পারি, আমি তো অনেকদিন ধরে দেখছি নিবেদিতা অনলাইন, প্লিজ ফলো করুন, সাবস্ক্রাইব করুন, প্রচুর প্রচুর সাবস্ক্রিপশন চাই, আপনাদের ভালোবাসা চাই, যাতে আমরা বারবার নিবেদিতার কাছে আসতে পারি। অ্যাবসলিউটলি। আর তোমাদের বা আপনাদের সাথে আড্ডা মারার কিন্তু এটাই সুযোগ। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিবেদিতা অনলাইন, and all the best and lots of love to Nivedita. Thank you.